প্রেজেন্টেশনটা আশা করি তোমাদের Second কাজে break লাগবে। না Why are we playing connect? স্টোরি ব্রেকডাউন এন্ড স্ক্রিপ্ট ফরম্যাটিং। তোমরা একটু রেসপন্স করো আমাকে সবাই একসাথে যে তোমরা দেখতে পাচ্ছ। জি স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। ভেরি গুড। স্টোরি ব্রেকডাউন এন্ড স্ক্রিপ্ট ফরম্যাটিং। বেসিক্যালি স্ক্রিপ্ট লেখার জন্য স্টোরিটাকে ব্রেকডাউন করাটা খুব জরুরি, যেটা তোমরা কম বেশি করছো। যেটা আমি অলরেডি তোমাদের সিরিয়াল নাম্বার দিয়ে সিনগুলোকে সাজাইতে বলতেছি, সেটাই হচ্ছে স্ক্রিপ্ট মানে গল্প ব্রেকডাউন। এবং এর সাথে সাথে স্ক্রিপ্ট ফরম্যাটিং, কিভাবে স্ক্রিপ্ট কি কি থাকে, কি কি ভাবে সাজাইতে হয়, এটা হচ্ছে প্রিলিমিনারি আজকে তোমাদের রাফ ধারণা। এবং কালকে মানে নেক্সট ক্লাসে একেবারে ডিটেলস, কিন্তু আজকে যতটা দিব সেই অনুযায়ী যতটা কাজ করবা সেটার উপরে ডিপেন্ড করবে নেক্সট ক্লাসটা। তো আমি রিকোয়েস্ট করব তোমাদের যারা যারা গল্পটার এখনো ফাইনাল করো নাই, আজকালের মধ্যে শেষ করে ফেলবা, প্রজেক্ট প্রপোজালটা কমপ্লিট করে ফেলবা, এবং তারপরে এই স্ক্রিপ্টের ফরম্যাটটা নেক্সট মানডের ভিতরে রাফলি সাজাই ফেলবা। আমি তোমাদের সহজ করার জন্য তোমাদের প্রিভিয়াস ব্যাচের আমি দুটো স্যাম্পল দিব, তোমরা বা একটা স্যাম্পল দিব, সেটা থেকে আরো আইডিয়া ডেভেলপ করতে পারবা, এটা কোনো সমস্যা নাই। কিন্তু প্রথমে ওই স্যাম্পলটা আমি দিচ্ছি না, কারণ অনেক কিছু জানার আছে, তারপরে স্যাম্পলটা দেখবা, আশা করি কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমি কিছু শব্দ, কিছু টার্মস রিভিউ করতে চাই। হ্যাঁ, যেহেতু আমি তোমার স্ক্রিপ্ট ফরম্যাটিং শেখাচ্ছি, তো স্ক্রিপ্ট কি, তখন সেই কনসেপ্টে যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা স্ক্রিন দেখে হয়তো একরকম বলবা আর নিজেদের মতো করে আর রকম করে বলবা। হ্যাঁ, তো আমি তোমাদের এটা অফ রেখে আমি কোশ্চেন করতে চাই, করব? কেউ আনসার দেয়নি, ভয় করতে, সবাই ভয় করছে। স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট প্রডিউস অ্যাজ এ ফিল্ম। একটা ফিল্ম প্রডিউস করার জন্য একটা ফরম্যাট বা একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়। স্ক্রিপ্ট কি? এ জেনারেল টার্ম ফর এ রিটেন ওয়ার্ক ডিটেইলিং স্টোরি, সেটিং এন্ড ডায়ালগ। বেসিক্যালি এই তিনটা এলিমেন্টস তোমার স্ক্রিপ্টে সাজানো হয়। A script may take the form of a screenplay, shooting script, lined script, continuity script, or a spec script. এখানে অনেকগুলো স্ক্রিপ্ট হয়, তো আমি একটা রাফ ধারণা দিব তোমাদের। সবকটাই ফর্ম অফ এ স্ক্রিনপ্লে। স্ক্রিনপ্লে তো তোমরা জানো যে স্ক্রিপ্ট ভিডিও বা কোনো ডিজিটাল মাধ্যমে দেখানো হয়, যেটা মুভি আকারে বা ভিডিও আকারে, সেটাকেই আসলে স্ক্রিপ্ট বলে। তো স্ক্রিন প্লে বেসিক্যালি তোমার যেটা তোমার ভিজুয়াল কন্টেন্ট থাকে, ডিজিটাল কন্টেন্ট, তুমি যখন শুট করবা, শুট করলেই যে কন্টেন্টটা ক্রিয়েট হলো সেটা একটা ডিজিটাল কন্টেন্ট। এনিওয়ে, তো স্ক্রিন প্লে তোমরা জানো। আর অনলি শুধু যদি স্ক্রিপ্টের টার্ম বলি, তাহলে তোমরা জানো যে স্ক্রিপ্ট অনেক রকম লেখা যায়। বিশেষ করে থিয়েটারের জন্য যে ধরনের ডাইরেকশন লেখা হয় সেটা স্ক্রিপ্ট, বা রেডিওর জন্য যেসব প্রোগ্রাম লেখা হয় সেটা স্ক্রিপ্ট। বাট ওভারঅল আমাদের একটা কমন প্র্যাকটিস যে সবকিছুকে একটা মানে ইন জেনারেলি স্ক্রিপ্ট নামে আখ্যায়িত করা হয়। এটা প্রচলিত নিয়ম, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় স্ক্রিপ্টই বলে। হ্যাঁ, বাট স্ক্রিন প্লের ডেফিনেশনটা একটা গ্রামাটিক টার্মস, যেগুলো তোমাদের একটু জানার দরকার, সেই জন্য এটা তুলে ধরা হয়েছে। তাহলে স্ক্রিপ্টে কি কি থাকে? ডিটেইলিং স্টোরি, সেটিংস এন্ড ডায়ালগ। তো এই জিনিসগুলো তুমি কিভাবে সাজাবে সেটা ধীরে ধীরে আসবো। তো প্রথমে এখানে বললাম যে স্ক্রিন প্লের আন্ডারে শুটিং স্ক্রিপ্ট, লাইন স্ক্রিপ্ট, কন্টিনিউটি স্ক্রিপ্ট,
or spec script. এই চারটার মানেটা কি একটু জানানো দরকার। শুটিং স্ক্রিপ্ট, the script from which a movie is made usually contains numbered scenes and technical notes. তোমাদেরকে বারবার বলছি যে তোমাদের সিনটা ভাঙো, সিনগুলোর নাম্বার দাও। হ্যাঁ, তো এখানে স্ক্রিপ্ট আমরা যেটা লিখবো সেটাকে শুটিং স্ক্রিপ্ট বলা হয়। হ্যাঁ, যেটা তোমাদেরকে আমি করাবো বা যেটাকে আমরা মানে প্রজেক্ট হিসাবে তৈরি করব সেটাকে আমরা স্ক্রিপ্ট, শুটিং স্ক্রিপ্ট বলছি। লাইন্ড স্ক্রিপ্ট একটু ডিফারেন্ট। যখন প্রোডাকশন শুরু হয়ে যায় তখন শুটিং স্ক্রিপ্টটাকে আর একটু ভেঙে, হ্যাঁ, যে পর্যায়ে হয়ে যায় বা যেটুকু টেকনিক্যাল নোটস দেওয়া হয় এবং কোনটা স্ক্রিনে বা ক্যামেরায় ওটা নেওয়া হলো সেটা হয়ে গেলে সেখানে লাইন দিয়ে, ওটাকে বরাবর লাইন দিয়ে শুটিং এর ভিতরে কিছু টেকনিক্যাল প্রবলেম বা কিছু কিছু নতুন কোনো অ্যাড বা নোটস দরকার থাকলে ওই লাইন দিয়ে সেখানে ওই লাইন বরাবর কিছু নোট লাগে, সেটাকে লাইন স্ক্রিপ্ট বলে। তো আমি ওটার স্যাম্পল হয়তো নেক্সট উইকে দেখাবো। কন্টিনিউটি স্ক্রিপ্ট, ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে a details list of the events that occurred during the filming of scene. যখন শুটিং টাইম, হ্যাঁ, শুটিং মানে কি তোমার শুট শুরু হয়ে গেল, তো সেই শুটিং এর আগেই তোমাকে এই স্ক্রিপ্টের বিভিন্ন রকম টেকনিক্যাল নোটস, তারপরে যেখানে ক্রিউ নোটস বা ওয়েদার নোটস, বিভিন্ন রকম ইনফরমেশন গুলো লিখতে হয়। আমি তোমাদেরকে একটা স্যাম্পল দিব। এই স্যাম্পলটা সম্পর্কে আমি একটু বলি যে আমি 2000 সালে আমি সিডনি ছিলাম, অস্ট্রেলিয়ার সিডনি শহরে। তো ওখানে আমি একটা হোটেলে আমি রুম সার্ভিসে কাজ করতাম। তো সেই রুম সার্ভিসে কাজ করার সময় প্রথমে আমি রোস্টার যখন তৈরি হয় তো আমি দেখলাম যে সবাই ইগনোর করছে, হ্যাঁ, একটা রুম ইগনোর করছে। হ্যাঁ, তো যে আমাদের যে ম্যানেজার সে বলছে এই তোর এই নাম্বার, এই রুম নাম্বার দিচ্ছি, তুই এইটার জন্য পার রুমে তুই 45 মিনিট বেশি করে পাবি। তা আমি বললাম ঠিক আছে। তো আমি বুঝি নাই যে আসলে কেন ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো যাই হোক, আমার যখন রোস্টার তৈরি হয়েছে পরের দিন আমি কাজে আসছি, এসে দেখলাম মোটামুটি 3 বেডরুমের ওটা অ্যাপার্টমেন্ট, বিশাল বড়। তো এমন মেসি, এমন ময়লা, মানে খাবার দাবার ইন্ডিয়ান ফুড কিনে এনে বিভিন্ন প্যাকেট ট্যাকেট, চিপস হাবি জাবি, মদের বোতল টতল, মানে মানে যাচ্ছে তাই অবস্থা। হ্যাঁ, তো আমি কাউকে খুঁজে পাইলাম না। রুমটা আমি শুরু করলাম, কাজ শুরু করলাম। তো করতে করতে আমি ফাইন্ড আউট করলাম যে এখানে মানে কোনো ফিল্ম প্রোডাকশনের লোকজন আছে, বিভিন্ন রকম কিছু কিছু জিনিস থাকার কারণে। তো পরের দিন যখন গেলাম তখন দেখলাম ওখানে নক করলাম, নক করলে দরজা খুলে দিল। হ্যাঁ, তো দরজা খোলার পরে দেখলাম একটা মেয়ে, তার নাম প্রীতি জিন্টা। তোমরা কি চিনো নাকি? জি স্যার। জি স্যার। অনেকে হয়তো জানো। প্রীতি জিন্টা, সে দরজা খুলে দিল। তা আমি গুড মর্নিং হাই হ্যালো দিয়ে আমি কাজ শুরু করলাম। হ্যাঁ, তো তার সাথে টুকটাক কথা হচ্ছে যে তুমি কি ইন্ডিয়ান? আমি বললাম না, আমি বাংলাদেশি। হ্যাঁ, তো তুমি কি করো? আমি মানে এই কাজ ছাড়া কিছু করো? আমি বললাম যে হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশনের উপরে পড়াশোনা করি। হ্যাঁ, ও ওয়াও, তাই না? তো আমরা তো এখানে শুট করতে আসছি। হ্যাঁ, তুমি আমাকে চিনো? তো আমি না চেনার ভান করলাম। আমি বললাম না, আমি তোমাকে তো চিনি না। বলে তুমি সিনেমা ইন্ডিয়ান ছবি দেখো না? আমি বললাম আমি তেমন একটা মানে ইন্ডিয়ান ছবি সব আমি হলিউড বা আমাদের দেশি ছবি বেশি দেখা হয়েছে। আমি নিজেই লজ্জা পেয়ে গেলাম আসলে অস্বীকার করার কারণে। তারপরে আমি বললাম কি ছবি শুট করতে আসছো? বললো যে দিল চাহতা হয়। আমি প্রথমে ধরতে পারি না, আমি কয়েকবার জিজ্ঞেস করার পরে ক্লিয়ার হইলাম, দিল চাহতা হয়। আচ্ছা ঠিক আছে। তো
এট দ্য এন্ড ওরা ওখানে 1 মাস ছিল, প্রতিদিনই আমাকে ওই রুম মানে সার্ভ করতে হইতো। তো সেখানে আমি ওরা চলে যাওয়ার পরে আমি বেশ কিছু কাগজ আর কি মানে পরিত্যক্ত কাগজ পাই। তো সেটাই আমি আজকে যেটা দেখাবো সেটাই তাদের মানে কন্টিনিউটি স্ক্রিপ্ট। হ্যাঁ, তোমরা দেখলে অনেক লাভ হবে। আর স্পেক স্ক্রিপ্ট হচ্ছে যে স্ক্রিপ্ট তোমার কোনো কন্ট্রাক্ট ছাড়া মানে তুমি নিজের মতো করে তৈরি করছো। সাধারণত যেসব স্ক্রিপ্টের তোমার পিচিং করা হয় বিভিন্ন রকম প্রডিউসার বা ডাইরেক্টর বা বিভিন্ন প্রোডাকশন কোম্পানি তোমার একটা কনফারেন্সের মতো করে সামনে বসে, তুমি সামনে প্রেজেন্টেশন দাও। সেই প্রেজেন্টেশনে তোমার এই যে আমি যে প্রজেক্ট লিখেছি বেসিক্যালি এই কথাগুলোই তুলে ধরতে হয়। হ্যাঁ, প্রজেক্ট প্রপোজাল যা যা আছে সেখানে তোমার ট্যাগ স্ল্যাগ লাইন বা তোমার ওয়ান লাইন সিনপসিস, তারপর ওয়ান প্যারা, এভাবে বলতে হয় না যে আমার গল্পের ওয়ান প্যারা সিনপসিস এই, বাট ওভারঅল পিচিং এর মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরতে হয়। তোমার টেকনিক্যাল বিষয় বা ট্রিটমেন্ট কিরকম হবে। ইভেন আমি এর আগেও একটা মানে বেশ কিছু কাজের মধ্যে একটা জিনিস দেখেছি, একটা রাইটার যখন সে পিচিং করছিল সে বিভিন্ন রকম বিদেশি ছবির রেফারেন্স হিসাবে ভিডিও শর্ট ক্লিপ তুলে বলছে যে আমি এইখানের সাথে আমি রিলেট করবো, আমি এই কম্পোজিশন আমার পছন্দ, আমি এইখানকার লাইটিংটা আমার মনে হয় এই সিনের জন্য পারফেক্ট হবে। মানে ট্রিটমেন্ট অনেক রকম হতে পারে। আমি তোমাদের কত ডিটেলস এখন যাইনি এই সেমিস্টারে, এইটা আসলে আপগ্রেডেড কোর্স থাকে কিন্তু তোমাদের সেটা নাই। কিন্তু এত শর্ট টাইমে ওগুলো এত ডিটেলস দেওয়া মানে সম্ভব না। তো আবার দিতে গেলেও হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে, যার জন্য যদি ফিউচারে এই কোর্সটা আরো আপগ্রেড করে হয়তো অনেক কিছু শিখতে পারবা। তো যাই হোক, স্পেক স্ক্রিপ্টটা হচ্ছে তোমার সম্পূর্ণ নিজের একটা প্রজেক্ট যেটাকে তুমি সেল করতে চাও। হ্যাঁ, এক একটা ভালো স্ক্রিপ্টের প্রচুর দাম। বাংলাদেশে ও এই কালচারটা ধীরে ধীরে আগাচ্ছে, খুব তাড়াতাড়ি অনেক বেশি আগাবে, তবে এতদিন যা চলছিল খুবই স্লো। আমি কন্টিনিউটি স্ক্রিপ্ট এখন দেখাই। দেখা যাচ্ছে নিশ্চয়? না স্যার, দেখা যাচ্ছে না। যাচ্ছে না? না না স্যার। আচ্ছা, তাহলে ওই প্রেজেন্টেশনটা এখন অফ করে নতুন শেয়ারিং এ যেতে হবে। দেখা যাচ্ছে? জি স্যার। তো তুমি এখানে দেখো, তোমরা যে উপরে ডিটেলস লেখা বাম পাশে, ছবির টাইটেল উপরে, সেখানে ডিটেলস মানে ছবির ডাইরেক্টর কে, প্রডিউসার কে, ডিওপি কে, লাইন প্রডিউসার কে, জিনিসগুলো দেওয়ার পরে কয়টার সময় উপরে মাঝামাঝিতে কয়টার সময় লিড করবে হোটেল, হ্যাঁ, ক্রিউ কল কয়টায় করবে, শুটিং কল কয়টায়, তারপরে তুমি সিন ডেসক্রিপশন নিচে বাম পাশে লেখা, হ্যাঁ, এক্সটেরিয়র, হ্যাঁ, মানে বাইরের আর কি, আউটডোর, সিডনি, সং 4 জানে কেউ, হ্যাঁ, তারপরে সিন নাম্বার 84 ডিটেলস এগুলো লেখা থাকে, লোকেশন সিডনি হোটেল, view of Manly resort, Manly করছো। যাই হোক, এখানে স্লোলি প্রতিটা পেজে যদি যাও, ওরা সিরিয়াল দিয়ে ডেট ওয়াইজ প্রতিটা সিনের বর্ণনা, কাস্ট কে কে, 1
and 4, cast 1 and 4 ওদের হয়তো লেখা আছে নাম্বার 1 হচ্ছে আমির খান, নাম্বার 4 হচ্ছে প্রীতি জিন্টা। হ্যাঁ, প্রীতি, তার রোল হচ্ছে আকাশ, আর একজন হচ্ছে শালিনী। হ্যাঁ, তারা 5:45-এ কল পাবে, একটা 5টায় যাবে, 7টায় লিভ করবে। হ্যাঁ, দুজনে 7টায় লিভ করবে। সামহাউ আমির খান আরেকটা হোটেলে ছিল, আমির খান একটু বেশি বড় স্টার বলে সে 5 স্টারে ছিল, আর আমি যেটাই কাজ করতাম ওটা 4 স্টার। তো যাই হোক, এখানে আরো এই পেজে অনেক ডিটেলস লেখা। তো এটাকে আসলে কন্টিনিউটি স্ক্রিপ্ট। তোমরা যদি শর্ট ফিল্মের ক্ষেত্রেও এই জিনিসটা ফলো করে আগাইতে পারো, ডিটেলস নোট, এই কাজগুলো মানে এত সহজ হয়ে যাবে। হ্যাঁ, তোমার শুটিং তুমি কল্পনাও করতে পারবে না যে এত সহজে হয়। তোমার যদি এই এই পেপার ওয়ার্ক ছাড়া যদি তুমি শুটিং এ নামো, তোমার প্রচুর প্রবলেম হবে। বাংলাদেশে এটা করে কিনা জানি না, আমার ওই ধরনের অভিজ্ঞতা নাই। তবে এইসব কাজ যদি তুমি রেডি করে তারপরে আগাও, তাহলে মানে এগুলো হচ্ছে ওয়ান্ডারফুল, মানে আনবিলিভেবল। ফিল্ম এমন কোনো কঠিন কাজ না, বা মানে খুব জটিল কিছু না। তুমি যত কাজ সবই তোমার ব্রেনের থেকে এসে পেপারে যাবে, তারপরে তুমি লোকেশনে যাবা বা ক্যামেরার পিছনে থাকবা বা ক্যামেরাকে চালাবা, এট দ্য এন্ড দেখবা একটা একটা ম্যাথমেটিক্যাল টার্মস, তুমি সব কিছু চোখে বাঁধা, তুমি এক এক করে মানে নাম্বার ওয়াইজ বা পেপার ওয়ার্ক ওয়াইজ তুমি স্লোলি তুমি ডান করতে থাকবা। এট দ্য এন্ড তোমার ব্রেনটা সুস্থ থাকবে, আদারওয়াইজ তুমি পাগল হয়ে যাবা। কোনটা থেকে কোনটা করবা, কি এ নাই তা নাই, ও অমুক আসে নাই তমক আসে নাই, অমুকের ডাক দাও তমক ডাক দাও, হ্যাঁ এই লাইট ঠিক নাই ওটা ঠিক নাই। ছবিগুলো দিয়ে দিয়েন। আচ্ছা, আমি তোমাদেরকে এই যে রেফারেন্স গুলো দিয়ে দিব। আচ্ছা, ফিরে আসি আমরা এখানে। আরেকটা টার্মস হচ্ছে শর্ট ডিভিশন ইন ফিল্ম মেকিং। শর্ট ডিভিশনটা কি? When a script writer sit down to create a script, they break the story down into individual scenes. Exactly, তোমরা যেটা তোমাদেরকে বারবার বলছে, সিন গুলোকে ব্রেক করো, সিন গুলো ভেঙে ভেঙে নাম্বারিং করো। হ্যাঁ, মেইন পয়েন্টস গুলো। প্লাস তোমাদের আরেকটা রিকোয়েস্ট করতেছি, প্রতিটা সিনকে ইন্ডিভিজুয়ালি একটা টাইটেল দাও বা একটা নাম দাও। হ্যাঁ, তাহলে হবে কি, তোমার স্ক্রিপ্টে তোমার আসলে সিন ডেসক্রিপশন আছে। হ্যাঁ, তো সিন ডেসক্রিপশন ওই টাইটেল ওয়াইজ যদি তুমি বসাই দাও, মানে স্ক্রিপ্টটা একেবারে স্মুথলি আগাবে। হ্যাঁ, তোমার প্রতিটা সিনের একটা আইডি তৈরি করতে হবে। হ্যাঁ, আইডেন্টিফিকেশন ছাড়া তুমি কিন্তু বসাইতে পারবা না। তুমি নাম্বার দিলেও ওখানে তোমার সিনের নাম দিতে হবে, এটাকে বলে সিন হেডিং। যাক, আমি পরবর্তীতে আসছি। বাট once that script lands on the director's desk, they are going to need to break. অনেক সময় যখন এই সিন ব্রেকডাউন বা টোটাল শুটিং স্ক্রিপ্টটা ডাইরেক্টরস এর কাছে যায়, ডাইরেক্টর আবার প্রতিটা সিনকে তার নিজের মতো করে বিভিন্ন শর্টে ভেঙে ফেলে। হ্যাঁ, এইখান থেকে এই সিনের এতগুলো শর্ট হবে। হ্যাঁ, এই শর্টটা এতটা থেকে এতটা, মানে এই 3 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, এইভাবে সে প্রতিটা সিনকে আবার ডাইরেক্টর নিজের নোট করে নিজের মতো করে সে আবার ভাঙে, সেটাকে শর্ট ডিভিশন বলে। এনিওয়ে, আশা করি কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে সাউন্ড দিও। হ্যাঁ, what is scene? Scene কি? A continuous block of storytelling, either set in one single location or following a particular character. তোমাদের এর আগে বলেছি যে ওয়ান সেটিংসে যদি কোনো পার্টিকুলার ইভেন্টস ঘটে, সেটাকে আমরা সিন বলি। আবার ওয়ান সেটিং এর ক্যারেক্টার যদি একই শটের ভিতর দিয়ে বা সে যদি কন্টিনিউ করে আগাই যায়, তুমি যদি সেম ক্যারেক্টারকে ফলো করো একই মানে সেগমেন্টের ভিতরে, সেটাও সিন। সিন এর আগেও পড়িয়েছি, এখানে আরেকটু কমপ্লিকেটেড হয়েছে, বুঝাই দিলাম। হ্যাঁ, তোমাদের কাজে লাগবে এই স্ক্রিপ্ট লিখতে গেলে। সিকোয়েন্স কি? আমি এবার তোমাদের একটু কোশ্চেন করতে চাই, করব?
নাকি আবার ভয় পাইতেছো? কেউ অ্যান্সার দেয় না, যা স্যার করেন। আজকে কি ওই বিক্রমাদিত্য নাই? না স্যার, আচ্ছা। তোর কি বিয়ে টিয়ে ঠিক হয়ে গেল নাকি? স্যার মনে হয় স্যার। কি করে, কেন মনে হইলো তোমার? স্যার ও বলছিল তাই। না না, এত সকালে বিয়ে হয় নাকি? এত সহজে। তার উপর আবার করোনার সময় আমরা দাওয়াত দিতে পারবো না, অনেক প্রবলেম আছে। স্যার এটাই তো ওর জন্য ভালো সুযোগ স্যার, কোনো খরচ নাই। স্যার আমি বলছে বিনা খরচে বিয়ে করে ফেলবে। শোনো, খরচ ছাড়া বিয়ে করে কি খুব একটা লাভ হয়? জানি না স্যার। ঘটনা হচ্ছে কি, সমাজের প্রতিটা এলিমেন্টস গুলোকে তুমি মানে রিচুয়াল হিসাবে তোমার যদি ফলো করো, তাহলে অনেক কিছু মেনটেন না করলে তুমি নিজের কাছে রিগ্রেট ফিল করবা। আইদার তোমার সমাজের কাছে বা তোমার বন্ধুর কাছে, তোমার পার্টনারের কাছে, যে কিরে তুই এটা করলি না, হ্যাঁ, বা নিজের কাছে মানে মনে হবে এটা করলে ভালো হতো, লাইফের একটা স্মৃতি, হ্যাঁ, ওয়ান টাইম হ্যাপেন, তো এটা আমি কেন, এই স্মৃতিগুলো কেন ক্রিয়েট করলাম না। তুমি ম্যানিপুলেট করবো তোমার জীবনের বিভিন্ন ঘটনাগুলো। তুমি যদি ইগনোর করো তাহলে দেখা যাচ্ছে ইগনোরই থেকে যাবে। যতটা কালারফুল করা যায়, পয়সা আসবে যাবে, একটু পরিশ্রম করলেই পয়সা আসবে, কিন্তু একটু পরিশ্রম করলেই তুমি টাইমটাকে ফিরে পাবা না। এনিওয়ে, এগুলো আননেসেসারি ঠিক না, এটা গল্পের প্রয়োজনে এগুলো একটু নলেজ বিল্ড আপ করে। A sequence is a self-contained portion of the entire story. তোমার অনেকগুলো সিনের সমন্বয়ে একটা সিকোয়েন্স তৈরি হয়। সিকোয়েন্স ইটসেলফ একটা ওই মানে স্টোরি উইদিন দ্য স্টোরি। তোমার মেইন স্টোরির ভিতরে আরো ছোট ছোট স্টোরি, ছোট ছোট ঘটনা, সেই ঘটনাগুলো সমন্বয়ে পুরো একটা স্টোরি তৈরি হয়। It has its own tension and it has its own beginning, middle and end. Exactly, মানে ইন্ডিভিজুয়াল স্টোরি বললাম, হ্যাঁ, যেটা সাধারণত মূল স্টোরি যেমন বিগিনিং, মিডল, এন্ড আছে, তার টেনশন আছে, তার ক্লাইম্যাক্স আছে, ঠিক সিকোয়েন্সও এই 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 কনসেপ্টটা সাধারণত তোমার সিরিয়ালে খুব বেশি ইউজ করা হয়। হ্যাঁ, প্রতিটা সিকোয়েন্সের বিগিনিং, মিডল, এন্ড, ক্লাইম্যাক্স, হ্যাঁ, সবকিছুই ভরপুর থাকে। হ্যাঁ, প্রতিটা সিরিয়ালে যখন দেখবা ঠাস করে বন্ধ হয়ে অ্যাড তৈরি হয়ে গেল, তার মানে কি ওখানে একটা ক্লাইম্যাক্স দিয়ে তারপরে ক্লাইম্যাক্স এর পরেই সাধারণত অ্যাড ব্রেক চলে আসে। হ্যাঁ, তো কেন? বিকজ তারা এভাবেই কম্পোজ করে, এভাবেই সাজায় প্রোডাকশনটাকে আরো আগ্রহী, যেন নেক্সট সিনটা, নেক্সট সিকোয়েন্সটা দেখার জন্য আগ্রহটা থেকে যায়। অনেক সময় মানুষ বিরক্ত হয়, ধুর এমন একটা টাইমে অ্যাড দিল। আসলে এটাই সাকসেস, যারা লিখে বা যারা প্রোডাকশন তৈরি করছে, এটাই তাদের সাকসেস। ওই একটা খেই রয়ে গেল, এমন একটা সময় অ্যাড দেয়, মানে সে আসলে আরো কন্টিনিউ দেখতে চাচ্ছিল। For shooting usually about one page equal to 1 minute in length. তোমাদের এটা মনে রাখতে হবে, তোমার স্ক্রিপ্টটা যত পেজের হবে, মনে করো ঠিক তত মিনিটের গল্প এটা। ইউজুয়ালি অন অ্যান এভারেজ এইভাবেই হয়ে থাকে। এই জিনিসটা তোমরা চিনো? আনসার মি প্লিজ। কেউ চিনো না? না, ক্ল্যাপবোর্ড ক্ল্যাপবোর্ড ক্লাববোর্ড। চিনি স্যার। ক্লাববোর্ড এছাড়া আর একটা শব্দ বলো তো। আর কেউ কিছু জানো, নতুন কিছু বা মানে ভিন্ন কিছু? আচ্ছা, এনিওয়ে, এটা ক্লাব স্টিকও বলে। আচ্ছা, এটা কেন ব্যবহার করা হয়? ইদার Yes, sir.
এটা কেন ব্যবহার করা হয়? আসলে এটা হচ্ছে ওই যে শুটিং এ স্টার্টে ব্যবহার করা হয়, আই মিন ওই যে অ্যাকশন বলে and then হচ্ছে সুবিধার্থে মনে হয় ব্যবহার করা হয়। হ্যাঁ আনিশা, আরো ডিটেলস বলো, এটা কি কারণে ব্যবহার করা, এর গুরুত্বটা কি? স্যার এই যে সিনগুলো কোন শর্ট কোন টেকতে নেওয়া হবে সেটা সিকোয়েন্স অনুযায়ী নেওয়া যেতে পারে, মানে সিকোয়েন্সের কাজে এটা লাগানো যেতে পারে। এটা কেন করতে হয়? এটা তো ক্যামেরার মধ্যেই থাকে, ফিল্মের মধ্যেই থাকে, মানে শুট ডিজিটালি থাকুক আর ফিল্মের টেপেই থাকুক, এটা কখন কাজে লাগে? তোমরা তো সেকেন্ড ইয়ারে উঠে গেছো না, কি স্যার? তো এইগুলো শেখায়নি? না স্যার, এটা নিয়ে আইডিয়া নেই তেমন একটা। আচ্ছা, ধরো তুমি একটা ফিল্ম শুট করলা, এই বিভিন্ন রকম সিন নাম্বার, সিকোয়েন্স নাম্বার, স্ক্রিপ্ট ওয়াইজ তোমার সিনের নাম্বার থাকে, হ্যাঁ, সেই সিন নাম্বারটা এখানে দিলা, হ্যাঁ, শর্ট নাম্বার বা টেক, কত নাম্বার টেক, একই সিনের অনেকগুলো দেখা যাচ্ছে এনজি মানে নো গুড হইলো, হ্যাঁ, তুমি সেটাকে পারফেক্টলি নিতে পারো না, দেখা যাচ্ছে সব ঠিক ছিল, ঠাস করে পিছন থেকে দেখা যাচ্ছে একটা মানুষের হাত ঢুকে গেল, হ্যাঁ, আবার সব ঠিক আছে, দেখা যাচ্ছে মেইন ক্যারেক্টার তার ডায়লগ দিতে যে একটু স্মাইল হয়ে গেল বা ডায়লগটা একটু অনেক রকম টেকনিক্যাল, তো একটা শটে অনেকগুলো মানে টেক নিতে হয়, হ্যাঁ, মানে অনেকগুলো রিশট নিতে হয়, সেটাকে টেক বলে, কত নাম্বার টেক সেই নাম্বারটা এখানে লিখতে হয়, হ্যাঁ, শর্ট নাম্বার কত, একই সিন অনেকগুলো শর্ট হতে পারে, সেই শর্টের আবার অনেকগুলো টেক হতে পারে, কত নাম্বার টেক, এখানে ডাইরেক্টর, ক্যামেরাম্যান, এগুলো হচ্ছে প্রতিটা সিনের আইডেন্টিফিকেশন রাখতে হয়, এই কারণে তুমি যখন এডিট করবা তখন এইটা দেখে তুমি একেবারে সিরিয়াল দিয়ে নাম দিয়ে ফাইল তৈরি করে একেবারে আলাদা 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 করে সাজাই ফেলবা, তারপরে তুমি প্রিমিয়ারে হোক বা ডাইরেক্টর হোক, তারপরে তুমি আরো অনেকগুলো সফটওয়্যার আছে, হ্যাঁ, তোমাদের সেটা এখন মনে হয় এগুলো, ওই সফটওয়্যার গুলো এখন আর নাই, যেটা এর আগে ইউজ করতে, সেটা জন্য এগুলো তোমার এডিটিং এর জন্য হচ্ছে সব থেকে মেইন সাহায্যকারী। এইগুলো ছাড়া তুমি সিন গুলো কোথায় কোনটা নিয়ে কি ব্যাপার তুমি আওলাবিন্দি করে ফেলবা, সারা বছর ধরেও তুমি শেষ করতে পারবা না, কোনটার পরে কোনটা করে কি সিন, হ্যাঁ, বা কোনটা কাটলে তারপরে কোনটা যাবে, ইভেন তুমি এডিট করার সময় তোমার পার্সোনাল নোট খাতায় ইউজ করতে হবে, হ্যাঁ, একটা ডায়েরির মতো, হ্যাঁ, প্রতিটা শর্ট তুমি কিভাবে কেটে কোথায় দিচ্ছ সেটাও তোমার পার্সোনাল নোট রাখতে হয়, তো সবকিছু সাহায্য করে এই ক্লাববোর্ড বা ক্লাব স্পেস। কি ইভেন্টস এন্ড স্টোরি বোর্ডিং। স্টোরি বোর্ডিং কি, স্টোরি বোর্ড কি, কেউ বলতে পারবে আমাকে? তোমাদের এই সব সাবজেক্ট এখনো আসে নাই না? না, এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে এগুলো বোঝাই দেওয়া হয়, এগুলো পড়ানো হয়, পড়ানো উচিত আর কি। কি ইভেন্টস, যেমন তোমাদের বললাম যে মেইন সিন গুলো বা মেইন ঘটনাগুলো আলাদা করো, সেটার একটা নাম দাও, যেমন আমি শারিনকে জিজ্ঞেস করলাম তুমি কি 16টা পয়েন্টের কি মেইন পয়েন্ট এগুলো নাকি এর সাথে সব সিন গুলো মিলায় 16টা সিন, সে বললো না এটা মেইন, তাহলে কি দাঁড়ালো, সে কি ইভেন্টস গুলো ফাইন্ড আউট করছে, 16টা কি ইভেন্টস তার গল্প থেকে পেয়েছে, হ্যাঁ, এবং এই কি ইভেন্টস গুলোকে সাধারণত শিল্পীরা সিনেমার জন্য, সিনেমা ডেভেলপমেন্টের জন্য বা শুটিং ডেভেলপমেন্টের জন্য বা অ্যাক্টরের হেল্পের জন্য বা ডাইরেক্টরের হেল্পের জন্য বা ক্যামেরাম্যানের হেল্পের জন্য প্রতিটা সেক্টরের উপকার করবে একটা ডেমো, যেটা ড্রয়িং এর মাধ্যমে তুলে ধরা হয়, সেটা কম্পোজিশন, সেটার তোমার ধারাবাহিকতা, কোনটার পরে কোনটা, সবকিছু একটা গল্প যেটা কমিক্স আকারে তৈরি করা হয়, কমিক বুকে যেটা সাধারণত করা হয়ে থাকে, সেই টাইপেরই
ড্রয়িং গুলোকে মানে সিন গুলোকে ড্র করাকে স্টোরি বোর্ডিং বলে। এখন a storyboard is a visual representation of the scenes. It is a series of thumbnails that show the breakdown of the story and illustrating the key scenes. মানে আমি যেটা বললাম ভেঙে ভেঙে সেটারই একটা ডেফিনেশন যে storyboard is a visual representation of the scenes. It is a scene of thumbnails that show the breakdown of the story and illustrating the key scenes. এখানে কয়েকটা পয়েন্টস আছে। হাউ দ্য সেটিং উইল লুক, তুমি কেন স্টোরি বোর্ড করবা? একজন স্টোরি বোর্ডার সাধারণত মানে এটা একটা আলাদা জব, বাট তারপরেও আমরা যখন শর্ট ফিল্ম বানাবো বা আমরা ফিল্ম বানাবো বা আমরা ফিল্মের যে কোনো একজন রোল প্লে করব, আমরা পার্ট অফ দ্য ফিল্ম যদি হয়ে থাকে তা আর এডুকেশন পারপাসে আমাদেরকে কম বেশি আমাদের স্টোরি বোর্ড তৈরি করা শিখতে হবে। এটা মোটেও মানে গুরুত্বপূর্ণ না যে তোমার ড্রয়িং সেন্স বা তুমি ড্রয়িং পারো না বা তুমি খুব ভালো পারো, এটা মোটেও গুরুত্ব বহন করে না। হ্যাঁ, কিন্তু তোমাকে জানতে হবে, স্টোরি বোর্ড রিড করতে হবে, বুঝতে হবে। সাধারণত প্রফেশনাল স্টোরি বোর্ডার আছে যারা বড় বড় ফিচার ফিল্মের পুরা একটা মানে সিকোয়েন্স এবং সিন গুলো ভেঙে ভেঙে তারা সেগুলোকে সাধারণত তারা এই প্রজেক্ট প্রপোজালের যে কি ইভেন্টস গুলো ওটাকেই নিয়ে তারপরে ওরা আবার নিজেদের মতো করে আর একটু সাজায়, আর একটু ভাঙে। হ্যাঁ, ওরা যদি মনে করে একটা সিনের 2টা ছবি আঁকবো, হ্যাঁ সেটা খুব গুরুত্ব বহন করতে পারে, সেই জন্য তারা সে 2টো ছবিও আঁকতে পারে, হ্যাঁ বা 3টা ছবিও আঁকতে পারে। তাদের চয়েস অনুযায়ী তার সে কতটা ইন্টেলেকচুয়াল সেটা ডিপেন্ড করে এই স্টোরি বোর্ডারে। তো আমি তোমাদেরকে বলবো যে অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের এইটা জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমার যে কোনো শুটিং এর জন্য তোমার ধরো ডান হাতটা টেনে আর এক ধাপ উপরে উঠাই দিবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তুমি এটা আমি নেক্সট উইকে আমি একটা ডিভাইস থাকলে এখনই আমি ড্র করে দিতাম, ওই যে একটা ওয়াকম ট্যাবলেট বলে, আমি ওটা নেক্সট উইকে সেট করে আমি তোমাদেরকে কিছু ড্রয়িং শেখাই দিব, মানে বেসিক কিভাবে তোমার স্টোরি বোর্ডিং করা হয়, মানে সেটিং এ তোমার কি কি থাকবে, ক্যারেক্টার কোথায় থাকবে, ক্যারেক্টারের কম্পোজিশন কি, হ্যাঁ সেটিংস এর ভিতরে কি কি কন্টেন্ট বা এলিমেন্টস থাকবে সেগুলো তোমাকে স্টোরি বোর্ডে তুলে ধরা হয়। হু উইল বি প্রেজেন্ট, মানে কে কে ওই সিনের মধ্যে থাকবে, এন্ড হোয়াট অ্যাকশনস উইল টেক প্লেস, কোন ধরনের অ্যাকশন ওখানে হবে, সেইগুলো দিয়েই স্টোরি বোর্ড সাজানো হয়। দেন কি ইভেন্টস কিভাবে ক্রিয়েট করবা? Make a list of the main events of the story in the order they will be told. তুমি chronological from beginning থেকে শুরু করতে পারো। হ্যাঁ, তুমি গল্পের শুরু থেকে প্রথম প্যারাগ্রাফে দেখো কয়টা মেইন ইভেন্ট আছে, তুমি নাম্বার দিয়ে শুরু করলা। তারপরে তুমি চলে আসো pick scenes that show the plot developing from start to finish. তোমার কোন কোন সিন তোমার গল্পটাকে আরো আগায় নিচ্ছে, প্লটটাকে আরো ডেভেলপ করছে, বা কোন কোন সিন মানে এক একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ সেই সব সিনগুলোকে তুমি আলাদা করো। হ্যাঁ, ফাইন্ডিং হাই কি পয়েন্টস, পুরা ভাগ করার পরে তুমি কোন জিনিসটা তোমার প্লট পয়েন্টে যেতে পারে, হ্যাঁ কোনটা গল্পের টুইস্ট, কোনটা ঘটনাকে মেইন ক্যারেক্টারকে তার সাইকোলজিক্যাল রিয়াকশন ঘটাচ্ছে প্রচন্ড ভাবে, কোন ঘটনাটা অনেক ফিজিক্যাল অ্যাকশন আছে, এই জিনিসগুলো তুমি ফাইন্ড আউট করো। ওভারঅল এই ফাইন্ডিংস গুলো তোমার কি সিন তৈরি করার জন্য সাহায্য করবে। Storyboarding, sketch your thumbnails, start beginning the scenes to life by drawing the sketch you mapped out into the template you designed. Add the important information. Next,
to or below each cell. Short happening scenes including dialogue. Okay, এখানে আমি আরেকটু স্টোরি বোর্ডিং এর আরেকটু অ্যাডভান্স মানে বক্তব্য দিচ্ছি এখানে। তোমার যখন তুমি স্টোরি বোর্ডের টেমপ্লেট আছে, স্টোরি বোর্ডের মানে তৈরি করা একটা নোটিফিকেশনস এর জন্য, নোটস তৈরি করার জন্য এক ধরনের ডায়াগ্রাম আছে। একটা পেপারে অনেকগুলো ছোট ছোট থাম্বনেইলের ঘর আছে, তার পাশে ছোট ছোট করে ওখানে ডেসক্রিপশন লেখার ঘর আছে। হ্যাঁ, যে তুমি যদি স্পেশাল কোনো ডায়লগ থাকে সেটা ওখানে দিতে পারো, বা ওখানে কোনো নোটিফিকেশনস যে এইখানে ক্যারেক্টার জাম্প দিবে এত ফিট হাই থেকে বা এত ফিট থেকে পানির ভিতরে পড়বে, সেখানে তোমার ওই উচ্চতা বা ওই ডিস্টেন্স এগুলো অনেক সময় অনেক কিছু ডিটেলস তোমার স্টোরি বোর্ডে লিখে দিতে হয়। তো আমি তোমাদেরকে আরেকটু পরে দিচ্ছি ওই কিছু স্যাম্পল। এটা যে আমি তোমাদের একটা গল্প বলেছিলাম না, যে আমি দা আনওয়ান্টেড চাইল্ড, আমি বিদেশে গিয়ে যে গল্পটা লিখেছিলাম, এটা আমার কিছু রাফ থাম্বনেইল, আমার টোটাল স্টোরি বোর্ডের বইটাই হারাই গেছে। আমি অনেক খুঁজে ছিলাম দেশে, মানে গত বছরের ক্লাসের জন্য, কিন্তু কিছু রাফ পেপার আমার এক খাতার মধ্যে, এটার নোটবুকের মধ্যে ছিল। তো এটা কাইন্ড অফ হয়ে গেল তোমার স্টোরি বোর্ডের এক একটা অংশ আর কি। হ্যাঁ, ওই গল্পের রাফ স্কেচ। আমি বলছি না যে তোমরা এটা অনেক সুন্দর পারবা, আমি যেহেতু চারুকলার ছাত্র ছিলাম সেই জন্য আমি হয়তো এরকম করছি আর কি। কিন্তু তাও ওখানে অনেক কিছু শর্ট আছে। এখানে দেখো একটা স্টোরি বোর্ডের একটা গল্পের, কমিক গল্পের মতোই অনেকটা। হ্যাঁ, এইগুলোই হচ্ছে এই যে কম্পোজিশন দেখো। হ্যাঁ, যে ফার্স্ট স্লাইডের পরের স্লাইডটা দেখো, যে স্যার এটা কি আপনার গল্পের স্টোরি বোর্ড? না না, এটা আমার না, ও এটা একটা অনলাইন থেকে নেওয়া আর কি। এই দেখো একটা ফাইটিং সিনের আর কি, প্রথম স্লাইডে তুমি ডিটেলস পাচ্ছ না, কিন্তু এখানে দেখো একটা স্পিড বোর্ড আছে। হ্যাঁ, ওই কোনায় মোটরসাইকেল আছে। হ্যাঁ, তো এই যে এটার সাথে ওটার ধারাবাহিক ভাবে পরবর্তীতে দেখা যাচ্ছে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে বা পালাচ্ছে, ওখানে গুলি করছে। এখানে আরো গুলাগুলি হচ্ছে, সামনে মনে হয় মোটরসাইকেল সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি তোমার এই ছবিগুলো দেখে পরিচালক অনেক সময় বা ডিওপি, হ্যাঁ, এইটা থেকে তার সেন্স ডেভেলপ করে। সে কিন্তু বই গল্প মানে স্ক্রিপ্ট পড়ে মানে এতটা ডেভেলপ করতে পারবে না যতটা সেই স্টোরি বোর্ড দেখে ডেভেলপ করতে পারবে। হ্যাঁ, ক্যামেরা পজিশন, কত নাম্বার শট হবে কোনাকে, এখানে হয়তো সে ভাবতেই পারতো যে আমি এইখানে অনলি মোটরসাইকেলের শুধু একজনকেই রাখবো। হ্যাঁ, তখন হয়তো ডিওপি মনে করতো না, আমি এই শটটার সাথে ওই দূরে আরো মানে সাইড অ্যাক্টর গুলোকেও আমি নিব। হ্যাঁ, তো এই অ্যানালাইসিস গুলো স্টোরি বোর্ড দেখলে ডিওপি বা ডাইরেক্টর, হ্যাঁ, সবাই এটা পারফেক্ট নলেজ বিল্ড আপ করতে পারে। সেই সাথে যারা অ্যাক্টর তারাও কিন্তু ওভারঅল টোটাল এইটা তাদের সাইকোলজিক্যাল এক ধরনের ডেভেলপমেন্ট তৈরি করবে। হ্যাঁ, সে এই সিনের সাথে নিজেকে রিলেট করবে। হ্যাঁ, তখন হবে কি শুটিং এ সে নিজেকে আরো সাবলীল, সে যখন সাইকোলজিক্যালি জানে যে আমার পজিশন কোথায়, আমি কি করব, তখন অটোমেটিক সে ক্যামেরার সামনে খুব সাবলীল ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। এই জন্য স্টোরি বোর্ড একটা খুব ভাইটাল বিষয়। তোমরা এটার প্রচলন বাংলাদেশে নাই বললেই চলে। আমি শর্ট বা লং সব ধরনের প্রোডাকশনে কম বেশি জেনে দেখলাম যে স্টোরি বোর্ডিং খুব একটা কাজে লাগছে না বা এটা কাজে লাগায় না। অ্যাড মেকিং এ যথেষ্ট করছে, অ্যাড মেকিং এর ব্যাপারে। হ্যাঁ, তো আমি আশা করি তোমরা এই প্র্যাকটিসটা শুরু করবা। স্টোরি বোর্ড তোমাদের ভবিষ্যতে একটা বড় হাতিয়ার, তোমাদেরকে আরো উপরে তোলার জন্য। নিয়ে আমি নেক্সট স্লাইডে বললাম যে এখানে তোমার স্টোরি বোর্ডের তুমি যখন আঁকবা শর্ট নাম্বার, ডিউরেশন, হ্যাঁ, এখানে সাইজ, অ্যাঙ্গেল, মুভমেন্ট, হ্যাঁ, ট্রানজিশন, অ্যাকশন,
অডিও বা ডায়লগ কি কি থাকবে তুমি দেখো, ডিটেলস লিখতে পারবা। তুমি যদি তোমার প্রোডাকশনে এই কাজগুলো করতে পারো আর তুমি যদি তোমার কাজকে ডাইরেকশন দাও, তুমি মনে করো তুমি কোনো ভুল করবা না, তোমার কাজ খারাপ হতে পারে না, কখনোই হবে না। এই সাহায্য ছাড়া তুমি কাজ করতে যাবা, তুমি নিজেকে হারাই ফেলবা কাজের ভিতরে, তুমি নিজেকে ইউ লস্ট ইয়োরসেলফ, তুমি মাঝে মাঝে পাগল হয়ে যাবা যে কি করব, কোথায় যাব, হ্যাঁ পরে কি কোন জিনিস। এই সব ইনফরমেশন দিয়ে যদি স্টোরি বোর্ড তুমি তৈরি করো না, তুমি একেবারে চোখ বন্ধ করে তুমি পুরো সিনেমাটা তৈরি করে ফেললা। তুমি মানুষ মনে কর হ্যালো, নাম্বার, হ্যাঁ এখানে কিছু ইঞ্চির মাপজোক দিয়ে দিয়েছে, সেটা আজকে অতটা ক্লিয়ার করার দরকার নাই, আমি নেক্সট হিসেবে বলবো। এখানে স্ল্যাগ লাইন হচ্ছে এই যে এক্সটেরিয়র কি, এখানে কি লেখা, কমাস মুভি স্টুডিও, যাই হোক এটা স্টুডিওর ভিতরে, কি? এটা ডে। তো স্ল্যাগ লাইন যেভাবে হচ্ছে দিছে হচ্ছে তোমার সিন হেডিং বলে এটাকে। স্ল্যাগ লাইন তোমার ইনডোর না আউটডোরে হবে সেটার একটা বর্ণনা, মানে বর্ণনা সেটার একটা আইডেন্টিফিকেশন। তারপর এটা কোথায় হচ্ছে, সিনটা কোথায়, কার ঘরে বা বনে না জঙ্গলে না পানিতে না স্টুডিওতে, লোকেশনটা, হ্যাঁ লোকেশন। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি থ্যাংক ইউ। এবং কোন টাইমে হচ্ছে, ডে নাইট, অনেকে ইভিনিং লেখে, অনেকেই ইভিনিং দিয়ে আবার টাইম দিয়ে দেয়, যদি কোনো সূর্যের আলোর সাথে লাইটের বিশেষ কোনো ভেরিয়েশন দিতে হয় হয়তো তারা একেবারে টাইম ফ্রেম উল্লেখ করে দেয়, হ্যাঁ বিকাল 5টা থেকে 6:30, হ্যাঁ এরকম একটা উল্লেখ দিয়ে থাকে। হ্যাঁ তুমি যদি কোনো গোধূলির সিন তুলতে চাও, হ্যাঁ বা সেখানে শর্ট নিতে চাও, তাহলে সেখানে হয়তো ওইভাবে লেখা যেতে পারে। তারপর অ্যাকশন ডেসক্রিপশন, তোমার ওইখানে কি হইলো, কি কাহিনীটা ঘটলো সেটাই হচ্ছে অ্যাকশন ডেসক্রিপশন অথবা সিন ডেসক্রিপশন। তারপরে ক্যারেক্টার্স নেম, এর আগে যেটা বললাম ক্যারেক্টার্স কিউ, ক্যারেক্টার্স নেম। তারপরে ডায়লগ, তারপরে প্যারেন্থেটিক্যাল, হ্যাঁ তুমি কিভাবে সে মানে তার কোন এক্সপ্রেশনে ডায়লগটা দিচ্ছে সেই বর্ণনাটাকে বলে প্যারেন্থেটিক্যাল। অবশ্যই এটা ব্র্যাকেটের মধ্যে হবে, যে ক্যারেক্টার ডায়লগ দিবে তার নামের পরপরই একটা ব্র্যাকেটে লেখা হবে। তারপরে হচ্ছে ট্রানজিশন, হ্যাঁ তোমার ওই সিনের সাথে পরবর্তী সিনে এটাকে ডিসলভ হবে নাকি কাট হবে না ফেড আউট হবে না ফেড ইন হবে, সেই ডাইরেকশনটা তোমার এখানে লিখে দেওয়া যায়, হ্যাঁ বা লিখতে হয়। এখন কথা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে তুমি যখন এই যে এই লাইনটা শুরু করেছো, সাধারণত A4 সাইজ পেপারে তোমরা তো টাইপ করো, আমরা তো খাতা টাতা সবকিছু A4 সাইজে করি, তাই তো? তো A4 সাইজের একটা মাপ আছে, হ্যাঁ সেটা হচ্ছে তোমার 8.3 ইঞ্চি, 8.3 ইঞ্চি হচ্ছে ওয়াইড, আর হাইট হচ্ছে 11.7।
তার মানে অলমোস্ট ধরো 8-12। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার বেসিক মাপ। হ্যাঁ, তো সেখানে তোমার খুব টেকনিক্যালি খুব সূক্ষ্মভাবে দেখতে হবে যে আমার এই যে মার্জিনটা শুরু হয়েছে স্ল্যাগ লাইন, এইটা সে 1.5 ইঞ্চি মানে কাটিং এজ থেকে 1.5 ইঞ্চি থেকে শুরু করেছে। হ্যাঁ, এবং ঠিক ওই পাশেও তুমি 1.5 ইঞ্চি কাট করবা, তার মানে 1.5-3 ইঞ্চি বাদ, অথবা তুমি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি বাদ। মানে এটা তোমার বেসিক নলেজের জন্য বলছি। তুমি বাম পাশে 1 ইঞ্চি, ডান পাশে 1 ইঞ্চি, 2 ইঞ্চি বাদ। তুমি যখন টাইপ করো, প্রিন্ট নাও, অটোমেটিক্যালি এই ফরম্যাটটাই বের হয়। এখন আমার এক্সপ্লেনেশন হচ্ছে যে এইটার এই মার্জিনটার সাথে তুমি ক্যারেক্টারের নাম সেম যাবে না, ক্যারেক্টারের নাম যাবে একেবারে ওই তোমার স্ল্যাগ লাইনের যে স্পেস বা তুমি যেটা শুরু করলা 1 ইঞ্চি 1 ইঞ্চি বাদ দিয়ে দিলে থাকে 6 ইঞ্চি 8 ইঞ্চির ভিতরে, তাই তো? 6 ইঞ্চি মানে পয়েন্ট আমি সব বাদ দিচ্ছি, ঠিক 6 ইঞ্চির মাঝে থাকবে তোমার ক্যারেক্টারের নাম। তারপরে ক্যারেক্টার যে ডায়লগ দিবে, সেই ডায়লগটা তোমাকে, আমি এর আগের ক্লাসে যেমন এখান থেকে 2 ইঞ্চি, অনেকে 2.5 ইঞ্চি করেছে। হ্যাঁ, তো আমি ওভারঅল 2 ইঞ্চি বাদ দিয়ে ডায়লগটা শুরু করতে বলেছিলাম। হ্যাঁ, তো 2 ইঞ্চি দিয়ে শুরু করবা, ঠিক ওই পাশের 2 ইঞ্চির বাইরে যাবে না। এটা হচ্ছে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই ফরম্যাট। এখন মাপঝোপ তুমি তোমার মতো করে নিতে পারো, কিন্তু ডায়লগ যখন প্রতিটা ডায়লগ কিন্তু ওই মার্জিন দিয়েই শুরু হবে। হ্যাঁ, তো সেখানে তুমি ডেফিনেটলি এই মার্জিনটা ব্রেক করতে পারবে না। সমস্ত ডায়লগ, পুরো স্ক্রিপ্টেড ডায়লগ ওই যে 2 ইঞ্চির পর থেকে শুরু হয়েছে, সব ডায়লগ ওখানেই শুরু হবে এবং ওই 2 ইঞ্চিতে শেষ হবে। শেষ হবে মানে কি, ওই লাইন শেষ মানে যখন শেষ হবে না তখন আবার পরের লাইনে আসবে, কিন্তু ওই মার্জিন থেকে শুরু হবে। আমি কি? জি স্যার, বুঝেছি। মানে বলতে গেলে ডায়লগ গুলো পেজের মাঝ বরাবর হবে, দুপাশে সমান সমান খালি রেখে মাঝ বরাবর। এই কম্পোজিশন আমি লাইফে করেছিলাম, যেটা আমার ভুল ছিল। হ্যাঁ, আমার লাইফ মানে প্রথম যে স্ক্রিপ্ট আমি তৈরি করেছিলাম, হ্যাঁ, সেটা ভুল ছিল। হ্যাঁ, আমি অত বুঝি নাই, অত বুঝতেও পারি নাই। আমি তোমাকে ওটা দেখাচ্ছি। তুমি যেটা বললে না, এটা এটা আমার স্ক্রিপ্টের, আমি সেই ডিজিটাল মানে আমার চিপ টিপ বা হার্ড ড্রাইভ হারাই ফেলছিলাম, তো আমি হার্ড কপি থেকে আমি স্ক্যান করে করে এখানে সাজাইছি। হ্যাঁ, তুমি যেটা বলছো যে ঠিক মাঝে হবে, হ্যাঁ, ওই মাঝের কম্পোজিশন করতে গিয়ে দেখলাম যে এই যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, যে এখানে অনেক, এই যে একটা লাইন শেষ হয়ে আবার মাঝে চলে আসছে, ছোট্ট লাইনটা একেবারে মাঝামাঝি আসছে, কিন্তু এই ছোট লাইনটাও চলে আসার কথা এই বাম পাশে। আর আমার বাম পাশে মার্জিনিংটা ভালো হয়নি। মার্জিনটা হওয়ার, প্রতিটা ডায়লগের যদি এখান থেকে শুরু হয়, এক্স্যাক্টলি সেম ভাবে সব ডায়লগ একই লাইনে আসার কথা শুরুটা। তো আমি এই জিনিসগুলো ওই সময় অত বুঝতে পারি নাই বলে আমার নষ্ট হয়েছে আর কি। হ্যাঁ, তো আমি অনেক পরে বুঝছি, হ্যাঁ, যে এই জিনিসগুলো এরকম আর কি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, চলতেছে। যাই হোক, আমি তোমাকে দাও শরবত। আমি তোমাদের আরেকটা দেখাই, তোমাদের সিনিয়রদের।
তোমাদের সিনিয়র ব্যাচের ঋতুর কাজ, হ্যাঁ দেখো ডায়লগ গুলোর লাইন একরকম ভাবে গেছে, ওরা সবাই আমার এই ডাইরেকশন ফলো করেছে। আমি তোমাদেরকে একটা ছোট মানে ধারণা বা গল্প বলি, যেটা হচ্ছে যে আমি যখন বাংলায় স্ক্রিপ্ট লিখতে গেলাম বা আমি ওদেরকে শেখাইতে গেলাম, আমি যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে ফলো করার জন্য আমি তার স্ট্যান্ডার্ড বা স্টাইলটাকে ধারণ করতে গেলাম, তখন ইংলিশ এবং বাংলার রাইটিং স্টাইল অনেক পার্থক্য আছে, অনেক ফরমেশনের ডিফারেন্স ব্যাপার আছে, যেটা বাংলায় যেমন ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ওভাবে নাই, হ্যাঁ, আর ইংলিশে যেমন ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আছে। তো স্ক্রিপ্টে ক্যাপিটাল লেটার তোমরা শুনতে পাচ্ছ? জি Yes, sir, শুনতে জি পাচ্ছি। স্যার। জি স্যার। বাংলায় ক্যাপিটাল লেটার যেহেতু নাই, কিন্তু ইংলিশে স্ক্রিপ্টে একটা ক্যাপিটাল লেটার বা একটা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা একটা নামের মিনিং টোটালি ভিন্ন বা অনেক কিছু মিন বহন করে, হ্যাঁ, কিন্তু বাংলায় সেটা সম্ভব হয়নি। আবার অনেক সময় আমরা ভেবে দেখলাম, আমি আসলে এটা আমি এককভাবে করতে পারি না, আমি গত তোমাদের আগের ব্যাচের প্রচন্ড সাপোর্ট বা বিভিন্ন রকম অ্যানালাইসিস নিয়ে আমরা একটা ফর্ম দাঁড় করিয়েছি, হ্যাঁ। আসলে যদি আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের স্ক্রিপ্ট করতে যাই, তাহলে আমার মনে হয় যে আমরা যে ফর্মটা দাঁড় করিয়েছি বাংলা স্ক্রিপ্ট, হ্যাঁ, এটার থেকে বেটার আর মানে ফরমেশন আর চেঞ্জ করা সম্ভব না, হ্যাঁ, এর থেকে আর বেটার কিছু দেওয়া সম্ভব না। তার জন্যই আমরা কিছু কিছু জায়গায় ইংলিশ ফলো করেছি, মানে ইংলিশ শব্দ লিখেছি, আবার কিছু কিছু জায়গায় আমরা টোটাল বাংলা লিখেছি, যেখানে আমাদের সিন বা সিন ডাইরেকশন বা ডায়লগ এগুলো আমরা ইংলিশ করি নাই, কিন্তু সিন ডাইরেকশন বা স্ল্যাগ লাইন, হ্যাঁ, অথবা তোমার ট্রানজিশন গুলো আমরা ইংলিশ ফলো করেছি। কারণ ওখানে দেখলাম বাংলায় লেখাটা অনেক কঠিন, বাংলায় অত সুন্দর করে বোঝানো যাচ্ছে না, ফেড আউট, ফেডিং, ডিসলভ, হ্যাঁ, অথবা যদি আমি ডিসলভ লিখিও তাও ডি ডয়রসি, হ্যাঁ, বর্গজ ল ভ এইভাবে দিয়ে ডিসলভ, ওর থেকে দরকার নাই, আমরা ওখানে ইংলিশে লিখি, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট বা ইন্টারন্যাশনাল শব্দ। আমাদের বাংলা ভাষায় এমন মানে কিছু শব্দ আছে যেগুলো আমরা পুরোপুরি বাংলা করতে পারি না, এটা একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ, যার জন্য আমি এটাকে এইভাবেই দাঁড় করিয়েছি। তোমরা আস্তে আস্তে যখন এটা লিখতে যাবে, তখন তোমরাই আসলে এটা স্পেস করবা যে আসলে তো ঠিকই তো, এটা তো এভাবে ছাড়া সম্ভব না, সম্পূর্ণ বাংলা শব্দ দিয়ে এটা লিখতে গেলে অনেক কমপ্লিকেশন তৈরি হয়। এ নিয়ে আমি আমার স্লাইডে ফিরে যাচ্ছি। তা মোটামুটি এখানে কি কনফিউশন আছে? তোমরা একটু যদি কোশ্চেন করতে কেউ। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে, হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার ওই যে ডায়লগের যে ক্যারেক্টারের নামটা তাহলে কি মাঝখানে নাকি বা সাইডে? না, একেবারে মাঝখানে, কিন্তু ডায়লগটা মাঝখানে না। তুমি বললে যে ডায়লগ গুলো মাঝে চলে যাবে, হ্যাঁ, আসলে মাঝের সেটিংসে তুমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখতে যাবা, হ্যাঁ, তো সেখানে ওই ফরমেশনটা যদি মাঝের হিসাবে নাও, তাহলে ওই সে যাই লেখো সে মাঝ বরাবর কম্পোজ করবে, হ্যাঁ, তারপরে ইলাবোরেট করবে ওয়ার্ড গুলো, হ্যাঁ, ডাইনে এবং বামে সমান তালে যাবে। কিন্তু যখনই একটা লাইন বড় হবে, সেটা পরবর্তী লাইনটা ছোট হয়ে ঠিক আবার সে মাঝে চলে আসবে, তখন একাডেমিক যে ফর্ম সেটা ব্রেক ডাউন হচ্ছে, যেটা আমি যে ভুলটা করেছিলাম। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, তাহলে ওই যে আপনার যে ক্যারেক্টারের নাম, হ্যাঁ, মানে ডায়লগের যে একজন ক্যারেক্টার, সেটা কি হচ্ছে হেডলাইনের মতো করে তাহলে থাকবে মাঝখানে? ক্যারেক্টারের নাম একেবারেই মানে বোল্ড থাকবে এবং Middle-এ। হেডলাইন থাকবে, হ্যাঁ, সে মানে জি স্যার, ওই স্যার বুঝেছি। ওই ক্যারেক্টারটাই সে রিপ্রেজেন্ট করছে পরবর্তী যত লাইন আছে, হ্যাঁ, তার সাথে রিলেটেড। ওকে স্যার। তারপরে একটা স্যাম্পল, এটা তোমাদের পড়তে কি সুবিধা হচ্ছে, পারতেছো? নাহলে আমি একটু জুম করতাম। স্যার একটু জুম করে দেন, লেখাগুলো বোঝা যাচ্ছে না।
এই যে একটা স্যাম্পল স্ক্রিপ্ট কিভাবে শুরু হয়েছে, পেড ইন দিয়া, হ্যাঁ। সিন হেডিং। আচ্ছা আনিশা, জি স্যার। এই যে সিন হেডিং, এখানে আরেকটা কি নাম আছে বলো তো? আমি কি মানে ডেফিনেশন দিয়েছি একটা লাইনে, একটা ওয়ার্ডে? স্যার এক্সটেনশন রাইটার্স স্টোর এ ডে। আচ্ছা, এটার কি নাম? এটার নামটা কি? এর আগে আমি পড়িয়েছিলাম যে মেইন কন্টেন্ট গুলো কি কি একটা স্ক্রিপ্টের। 2 নম্বরে ছিল এটা হয়তো স্যার স্লাগিং না কি? স্লাগ লাইন। স্লাগ লাইন, সরি স্যার। হ্যাঁ, সিন হেডিং হচ্ছে স্লাগ লাইন। হ্যাঁ, a one line description of the location and time of the day of scene. তাহলে সেটা তোমার লোকেশন কোথায় এবং টাইম কোথায় এবং সিনের নাম, সেটা দিয়ে তোমার সিনের নাম দিতে হবে বা লোকেশন। ওইটা তোমার অনেক সময় অমুকের হাউস দেখাচ্ছে, ওই হাউসে অমুকের বাড়ির মধ্যে, যেমন রাইটার্স স্টোর, এই স্টোরে দেখাচ্ছে আরো অনেকগুলো শর্ট নিতে হতে পারে বা আরো অনেকগুলো সিন থাকতে পারে। এই জন্য বলতেছি যে সিনের নামটা দেওয়াটা খুব জরুরি। সিনের নাম, লোকেশন, টাইম, এইটাই হচ্ছে স্ল্যাগ লাইন। তারপরে ডান পাশে আসছে উপরে অ্যাকশন, দ্য ন্যারেটিভ ডেসক্রিপশন অফ দ্য ইভেন্টস অফ দ্য সিন, অফ এ সিন। তোমার ওই সিনে কি কি ঘটনা ঘটছে সেটার বর্ণনাটা হচ্ছে অ্যাকশন অথবা সিন ডেসক্রিপশন। তারপরে আসছে ডান পাশে আসছে ডিজলভ। সেটা কিভাবে বোঝাচ্ছে? ডিজলভ টু টা ট্রানজিশন, এটা একটা ট্রানজিশন। এখানে ডিজলভ না হয়ে কি হতে পারতো বা আরো কি কি হয়? কাট টু, হ্যাঁ, ডিজলভ টু, ফেড আউট বা ফেড ইন, অনেক কিছু টার্মস তোমার ট্রানজিশনে ব্যবহার করা হয় যে একটা সিনের থেকে আরেকটা সিনের ট্রানজিশন কি হতে হবে। দেন বাম পাশে চলে আসছি, ক্যারেক্টার্স ফার্স্ট অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এখানে এইবারে দেখো অ্যান্থনি, সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লেখা। স্ক্রিপ্টে তুমি যখন সিন ডেসক্রিপশনে তুমি যখন ক্যারেক্টারের নাম বলো, যে আজকের মানে ক্লাসে বিক্রমাদিত্য 1 ঘন্টা পরে ক্লাসে অংশগ্রহণ করে এবং সে অংশগ্রহণ করার পরই স্যার খুব রাগান্বিত হয়ে যায় এবং সে রাগান্বিত হয়ে তার সাথে দুর্ব্যবহার করে এবং তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। যদি এরকম একটা সিন থাকে, তুমি বিক্রমাদিত্যকে তুমি ফার্স্ট ইন্ট্রোডিউস করতেছো ওই সিনে, তখন বিক্রমাদিত্যর নাম ইংলিশ লিটারেচারে এই স্ক্রিপ্ট রাইটিং এ সম্পূর্ণ ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়। ফার্স্ট ইন্ট্রোডাকশন ওই ক্যারেক্টার, তার মানে এখানে অ্যান্থনি প্রথম ঢুকলো এই স্ক্রিপ্টে। হ্যাঁ, হয়তো পরবর্তী সিন ডেসক্রিপশনে অ্যান্থনিটাকে আর এই বোল্ডলি লেখা হবে না, মানে ক্যাপিটালাইজ করা হবে না, ক্যাপিটাল লেটার লেখা হবে না। ক্যারেক্টারের ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা এরকম হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বাংলায় কি করব, ওইটা নিয়ে অনেক ঝামেলায় পড়লাম। তো আমরা বাংলায় কি করলাম, আমরা বাংলায় ওই নামটাকে প্রথমে যদি ঢুকে সেই নামটাকে বোল্ড করে দিলাম, সেম মিনিং এ বোল্ড করে দিলাম। দেখো আমাদের দেশে এইরকম একাডেমিক স্ক্রিপ্ট বাংলায় কখনো আমরা পাইনি, আমি অন্তত অনেক ঘাটাঘাটি করেছি, আমি পাইনি যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতো করে লেখা। এক একজন এক এক স্টাইলে লিখে যাচ্ছে, হ্যাঁ, যেটা সম্পূর্ণ তাদের নিজস্ব, কিন্তু আমরা একটা নির্দিষ্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফলো করছি। তো এইটা হয়তো যারা কন্টিনিউয়াস করতে থাকবে তারা হয়তো বুঝেই যাবে যে বাংলায় লেখা নামটা যখন বোল্ড হলো তার মানে সে ফার্স্ট অ্যাপিয়ারেন্স হলো তার এই গল্পে, তাকে আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করলাম। দেন ডান পাশে দেখো ডায়লগ, যাই হোক ওটার আর কি বলবো। বাম পাশে হচ্ছে ক্যারেক্টার। তারপরে অনেক সময় একই সিনের আন্ডারে, হ্যাঁ, একই সিন হেডিং এর আন্ডারে
সাব হেডিং থাকতে পারে, হ্যাঁ, বা সাব হেডার বলে এখানে। দ্য সেলস কাউন্টার, আমি বললাম যে ওইখানে যেমন রাইটার স্টোরির মধ্যে অনেকগুলো সিন থাকতে পারে, যার জন্য সিন হেডিংটা দেওয়া, সিনের নাম দেওয়াটা খুব জরুরি। এক্স্যাক্টলি এখানে আরো অনেক শর্ট লাগলে, এই যেমন এখানে কাউন্টার নাম দিচ্ছে, এটা সাব হেডিং। এইভাবে তোমার সিনের নামটা খুব জরুরি। দেন চলে আসছি আর একটা পেজে, নাকি এইটাই? become so numb. এইটাই কি বড় করলাম? না, এটাকে বেশি জুম হয়ে গেছে, এটা কমাতে হবে। ওকে, এখানে আরো কয়েকটা জিনিস তোমার অ্যাড হয়েছে, হ্যাঁ, যেমন উপরের গুলো ঠিক আছে, ক্যারেক্টার অ্যাপিয়ারেন্স, ক্যারেক্টারস, ডায়লগ, সাব হেডার পর্যন্ত ছিলাম। ডান পাশে চলে আসো, প্যারেনথেটিক্যাল, ভয়েস ওভার ফোন। হ্যাঁ, এখন তুমি যদি ডাইরেক্টর হও, তুমি এখানে তুমি অ্যাক্টরকে তুমি ডাইরেকশন দিবা যে আপনি এখানে খুব রাগান্বিত স্বরে, হ্যাঁ, আপনি ডায়লগটা দিবেন, হ্যাঁ, বা আপনি একটু খুসখুস করে কেসে নিবেন, হ্যাঁ, বা খুসখুস কাশি দিয়ে ডায়লগ দিবেন। এই খুসখুস কাশিটাও পার্ট অফ দ্য অ্যাক্টিং, হ্যাঁ। তো সে ডায়লগ কিভাবে দিবে, তার মানে তার এক্সপ্রেশনটা কি, সেটাকেই বেসিক্যালি প্যারেনথেটিক্যাল বলা হয়। সেটা এক্স্যাক্টলি তোমার ওই ব্র্যাকেটে সাধারণত ক্যারেক্টারের নিচেই দেওয়া হয়, হ্যাঁ। তুমি এখানে ভয়েস দিচ্ছ, ভয়েসটা হচ্ছে কারোর নাম এখানে, হ্যাঁ, অ্যান্থনি, ভয়েস অ্যান্থনি এন্ড মোর। যাই হোক, নেক্সট পেজের কি আছে জানি না। তো প্যারেনথেটিক্যাল হচ্ছে তোমার একটা ডাইরেকশন অফ স্পিচ, মানে কিভাবে সে ডায়লগ দিবে সেটার একটা ডাইরেকশন ব্র্যাকেটে এক্স্যাক্টলি নামের নিচেই বা ক্যারেক্টারের নিচেই ওটা ব্র্যাকেটে দিতে হবে। তারপরে বাম পাশে, একেবারে বাম পাশে আসছে, তোমার যখন ওই ক্যারেক্টারটা কন্টিনিউ ডায়লগ দিচ্ছে কিন্তু এই পেজে ধরে নাই, তখন তোমার ব্র্যাকেটে মোর লিখতে হবে। আর ডান পাশে extension, a note is placed after the character's name to indicate how the voice will be heard on screen. এখানে ওভার কি লেখা, হ্যাঁ, এটা আমি ভুলে গেছি। ওভার 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 কি যেন হয়, ভয়েস ওভার একটা হতে পারে, আর একটা কি ওভার সাউন্ড, হ্যাঁ, মানে a note placed after the character's name to indicate how the voice will be heard on screen. জোরে বা আস্তে বা ঝিমে তালে, হ্যাঁ, এইটার একটা মানে কি বলবো, গ্র্যাভিটি অফ টোন, সেটাকে এক্সটেনশন বলা হচ্ছে। স্যার এখানে যে ডায়লগ শেষ হয়নি, মোর লেখা আছে, বাংলায় লিখলে এটা কিভাবে করব? ওই যে আমরা যদি আমার কিছু জিনিস ইংলিশ থেকে দিয়েছি, আমি এখন তোমার ইসে আবার ওই এক্সাম্পলে যাই। Oh god, just finish this shit all. জি স্যার। এটা হচ্ছে তোমার সিনিয়র ব্যাচের নিশি। এক্স্যাক্টলি আমি তোমাদেরকে এইভাবে নিব, এটা প্রফেশনাল ফরম্যাট, হ্যাঁ, স্ক্রিপ্টের ফার্স্ট পেজ মানে কভার পেজ। এখানে জীবন যুদ্ধ, an original screenplay by জারিয়াত হায়দার based on a true story, whatever তুমি যাই মনে করো, যেভাবে কম্পোজ করতে চাও। এইটা হচ্ছে পেজ, স্ট্যান্ডার্ড পেজ ফরম্যাট, এবং টোটাল ইনফরমেশন বাম পাশে, হ্যাঁ, এবং ছোট্ট করে এখানে টোটাল যোগাযোগের নিয়ম কানুন। এটা হচ্ছে প্রফেশনাল। তুমি ধরো স্টুডেন্ট না, কথা তখন তুমি কি করবে, তোমার যদি তুমি ইন্ডিভিজুয়াল একজন স্ক্রিপ্ট রাইটার হও, তখন তোমার নাম, তোমার ঠিকানা, তোমার যোগাযোগের কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো দিয়ে এখানে বাম পাশে দিতে হবে, হ্যাঁ।
তো এই জিনিসটা হচ্ছে এক্সট্রিমলি প্রফেশনাল কম্পোজিশন, হ্যাঁ, মানে এটা প্রফেশনাল স্ক্রিপ্টের এইভাবেই লেখা হয়। তারপরে সারমর্ম এবং ক্যারেক্টার্স গুলো পরবর্তী পেজে, সিনপসিস এবং তার পরবর্তীতে ক্যারেক্টার্স এর নাম। তারপরে শুরু হলো স্ক্রিপ্ট প্রথম থেকে ফ্রম ব্লাড স্ক্রিন, মানে যখন তুমি কি দিয়ে শুরু করবে, স্ক্রিনটা কি থাকবে, ব্লাড থেকে লাইটে আসবে, তোমার সিন গুলো শুরু হবে বা তোমার গল্পটা শুরু হবে। হ্যাঁ, সেখানে এখানে ডেসক্রিপশন, সিন ডেসক্রিপশন দিয়েছে, মানে ওভারঅল একটা শুরুটা কিভাবে হবে এবং ফার্স্ট কয়েক সেকেন্ড তোমার স্ক্রিনে কি আসবে সেটার একটা বর্ণনা। হ্যাঁ, তোমার কি সাউন্ড হবে, কি সাউন্ড দিয়ে স্ক্রিন শুরু হবে, ফেড আউট হবে না ফেড ইন, বা ফ্রম ব্ল্যাক টু তোমার ফেড ইনে আসবে, ফেড আউট হবে, সেই ডিসক্রিপশন গুলো এটা দিয়ে শুরু হয়। এবং তোমার মূল সিনে যাওয়ার আগের অংশগুলো এইখানে লেখা। দেন এই যে ভিওপি, এটা হচ্ছে তোমার একটু আগে বললাম এক্সটেনশন না, এটা হচ্ছে এক্সটেনশন। তোমরা কি দেখতে পাচ্ছ এই যে আমি যে স্ক্রিপ্টটা দেখাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এই জিনিসগুলো আমরা ইংলিশে রাখতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমরা দেখলাম বাংলায় দিয়ে খুব একটা ইন্টারেস্ট ক্রিয়েট করা যায় না, বাংলায় যে খুব একটা মজা পাওয়া যায় না, আবার অনেক ইংলিশের বাংলাটা করাও যাচ্ছে না, যার জন্য আমরা এইখানে জহির নামে একটা ক্যারেক্টারকে ইন করানো হয়েছে। এটা বোল্ড, খেয়াল করছো? তার মানে কি জহির এই গল্প প্রথম শুরু হলো তার নাম। হ্যাঁ, এখানে আর কোনো ক্যারেক্টার ওইভাবে মানে ইন্ট্রোডিউস হয়নি। হ্যাঁ, হয়তো মানে ইন্ট্রোডিউস হয়েছে কিন্তু সে মানে ফোনের অপর প্রান্তে, যাকে দেখানো হচ্ছে না। হ্যাঁ, এখানে তো সবগুলোতেই জহির বোল্ড করা। এখানে স্টুবোটা বোল্ড করতে না, এই নামগুলো ডায়লগের আগে সব বোল্ড করা, কিন্তু আমি সিন ডেসক্রিপশনে তোমার যদি কোনো ক্যারেক্টার ঢুকে প্রথম অ্যাপিয়ারেন্স হয় তার, তাহলে তুমি সেই নামটা বোল্ড করবা, তাতে যে রিডার সে বুঝে যাবে যে এই সে প্রথম আসছে। এখন তুমি বলতে পারো যে এই কালচারটা তো হয়নি, এটা হয়নি, কিন্তু আমাদের হয়তো হবে, ধীরে ধীরে এটাকে হয়তো হবে। হ্যাঁ, এখন এটা একরকম লিখেছে। আমি আরেকটা ইস্যু যেতে চাচ্ছি, ওই ঋতুটাই। আচ্ছা, তুমি কোন পেজ দেখতে পাচ্ছ কি? জি স্যার, পাচ্ছি। কোন পেজ বলো তো? 4 নম্বর পেজ স্যার। মানে আমার এতগুলো উইন্ডো খোলা, কিন্তু ফাইনাল স্ক্রিন প্লে পিডিএফ 4 নম্বর পেজ। এরা কিছু না বলে স্যার ইরা চায়ের কাপের দিকে তাকায় আছে। আসার চেষ্টা করলো। কই গেল, আমি হারাই ফেলছি, মানে অনেকগুলো ইয়ে তো আমি আবার করতেছি। ঋতুটা হচ্ছে
এখানে দেখেছো, দেখা যায় না এবার? জি স্যার, দেখা যাচ্ছে। পেজ 1, ক্লাসরুম মর্নিং। এখানে ইরাকে এসে বোর্ড করেছে, হ্যাঁ, মানে ইরাকে এসে এখানে ইন্ট্রোডিউস করেছে, এখানে শামির স্যারকেও সে ইন্ট্রোডিউস করেছে, হ্যাঁ। এই দুইটা ক্যারেক্টার সে গল্পে ঢুকাইলো আর কি, প্রথম ধরো। এরপরে ধরো নিশি নামে আরেকজনকে সে ইন্ট্রোডিউস করেছে পরবর্তীতে। এরপরে ধরো এখানে নামগুলো নিশি আসছে অনেকবার করে, কিন্তু এখানে আর নিশিকে কিন্তু আর বোল্ড করা হয়নি, হ্যাঁ, বা ইরাকেও বোল্ড করা হয়নি। আর ঋতুর কাজটা, নিশির কাজটা খুব ফ্রেশ ছিল, হ্যাঁ, মানে কম্পোজিশন সবকিছু মিলায়। এখানকে প্যারেন্থেটিক্যাল দেখো, নিজের ভেতরে আতঙ্ক ভাবটা লুকানোর চেষ্টা করে, এটা একটা প্যারেন্থেটিক্যাল, হ্যাঁ, এই একটা প্যারেন্থেটিক্যাল। এই যে এরপরে লিখছে মোর, মানে ওইটার কন্টিনিউশন আর কি, মোর, হ্যাঁ। আর এই নিশি কন্টিনিউ লেখা, যে ওই নিশির আগের ডায়লগ আবার এখান থেকে কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ, এই যে নিশিটা, হ্যাঁ। ইরা কন্টিনিউ আগের থেকে, প্যারেন্থেটিক্যাল, অবাক এক নিঃশ্বাস, হ্যাঁ বলো। স্যার মোরটা কি লিখেছে পরের পেজে কন্টিনিউ করার জন্য? এক্স্যাক্টলি, মানে ওই ডায়লগ ওখানে শেষ না, এইটাই বোঝাচ্ছে। যদি ডায়লগ শেষ হয়ে যেত তখন আর মোর লেখা লাগতো না। আচ্ছা স্যার, খুব ওয়ান্ডারফুল, মানে আমি মানে এখানে আরো নতুন ক্যারেক্টার, 5 নাম্বার ড্রয়িং রুমের একটা সিন এসে এখানে রহিমা বেগমকে ইন্ট্রোডিউস করেছে। হান্নান কি আফসানা খানম, হান্নান সাহেব, খুব মানে এর শুরুটা মানে এত মারাত্মক, মানে মানে সিলি ছিল, এত অল্প মানে কনসেপ্ট ছিল। এই দুইটা গল্প মানে এক্সট্রিমলি ডেভেলপড হয়েছে, মানে তারা মানে এত বেশি মানে পরিবর্তন করতে পারছে এট দ্য এন্ড। মানে আমি এই দুজনকে সবচেয়ে বেশি মার্কস দিয়েছি, হ্যাঁ। ঋতুর গল্পটা ছিল যে ছোটকালে একটা মেয়ে, তার বাবা মানে বিদেশ চলে যায়, তো তার আপন চাচা তাদের লুক আফটার করে, যৌথভাবে একই পরিবারে থাকে। তো মেয়েটা যত বড় হতে থাকে চাচার দ্বারা সেক্সুয়াল অ্যাবিউজ হতে থাকে, হ্যাঁ, এবং সেই দুঃখ কষ্ট টানতে টানতে সে এক সময় আর কি হতাশ হয়ে মানে আত্মহত্যার কথা ভাবে, কিন্তু এখানে ও শেষ করে ফেলাইছে, হ্যাঁ। কিন্তু সেই গল্পটা ডেভেলপ হইতে 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 এমন একটা পর্যায়ে গেছে যে সেই ক্যারেক্টারটা অ্যাবিউজড হইতে হইতে সে ইউনিভার্সিটিতে, দেখা যাচ্ছে ইউনিভার্সিটি পড়ার সময় সে আলাদা ভাবে চলে আসছে। তোমার তার বিয়ে ঠিক হয়, হ্যাঁ, বিয়ে হয়, বিয়ের দিনে সে তারই এক চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়, এবং বাসর ঘরে সে একটা নতুন মানে অভিজ্ঞতা তৈরি হয়। স্বামী যখন তার খুব কাছাকাছি আসতে চায় তখন তার ওই সব অ্যাবিউজ ইফেক্ট গুলো তার ব্রেনে রিয়াক্ট হয়, হ্যাঁ, এবং সে মনে করে যে সেই সিচুয়েশনে সে নির্যাতিত হতে যাচ্ছে, সেই সময়কার অবস্থা সে তখন আঘাত করে বসে তার হাজবেন্ডকে, এবং আঘাত করলে স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে যায়, হ্যাঁ। এইটা দেখে তাড়াতাড়ি তার মানে শাশুড়ি টাশুড়ি সবাই পুলিশ ডাকে, একেবারে একাকার করে ওকে পুলিশ ধরে নিয়ে যায়, এবং তারপরে কোর্টে উঠে যখন তার চাচাও থাকে, সবাই থাকে, হ্যাঁ, তখন কেন তাকে মেরেছে এই কথা অনেকবার জিজ্ঞেস করে উকিলরা, মানে তাদের পক্ষের বা বিপক্ষের লয়াররা, কিন্তু সে কোনোভাবে মুখ খোলে না। কিন্তু জাজ যখন বলে যে তাহলে তো আমার রায় দিতেই হচ্ছে যে আপনি খুনি, হ্যাঁ, বা মানে অ্যাটেম্প টু মার্ডার, ছেলেটা খুন হয় না, কিন্তু তখন সে অনেক কষ্টে একেবারে হাও মাও করে চিৎকার দেখে ওঠে, হ্যাঁ,
তখন বলে তার ঘটনাটা যে আমার ছোটকাল থেকেই আমাকে এই করতো, এইভাবে আগাইতো, মানে এই করতো, যাকে ধরতো, আমার যত রকম মানে অ্যাবিউজ অ্যাকশন আছে সে হাউমাউ করে কেঁদে তখন বলে যে এই সেই লোক, হ্যাঁ, মানে যার সাথে বিয়েছে তারই বাবা, হ্যাঁ। তো মানে খুব ড্রামাটিক, আমি তার ডেভেলপমেন্ট মানে প্রতিটা গাইড সে এত সুন্দর করে নিছে, মানে ওভারঅল ওই ব্যাচ আমি মানে সারা জীবন মনে রাখবো। ওরা যেভাবে সাপোর্ট দিছে আমাকে, মানে কোনো কিছু শেখানোর জন্য যা যা স্টুডেন্টের থেকে লাগে, মানে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ওরা ওদের ওভারঅল এত চমৎকার কাজ বেরোইছে, মানে আনবিলিভেবল। আমি মানে সারা জীবন ওদের কথা মনে রাখবো। হ্যাঁ, তো এই দুজন মানে দেখালাম যে এটা খুব ফ্রেশ, হ্যাঁ, ওদের কাজগুলো অনেক সুন্দর, হ্যাঁ। মানে ওর সাথে খুব পার্থক্য অন্যদের আছে তা বলছি না, কিন্তু হাফ মার্কস 1 মার্কস বেশি হলো ওরা হাইয়েস্ট, হ্যাঁ, এই জন্য বলছি। তো যাই হোক, তোমাদের আমি আর 15 মিনিট আছে, আমি ছোটখাটো কি কি জন্য দেখাতে চেয়েছি মনে পড়ছে। আচ্ছা, আমি তোমাদেরকে আর পেইন্ট দিচ্ছি না, আমি তোমাদের নতুন করে ওই নেক্সট ক্লাসে আমি একটু চেষ্টা করব আমার ডিভাইসটা যদি অ্যাড করতে পারি ওয়ার ফোন ট্যাবলেট, তাহলে আমি তোমাদেরকে ড্রয়িং শেখাবো। আর তাছাড়া আপাতত আমি তোমাদেরকে কিছু আমি তোমাদের কাছে তোমাদের আপডেটসটা জানতে চাই। হ্যাঁ, তোমরা যদি আর কোনো কিছু কোশ্চেন থাকে তোমরা করতে পারো। যদি ফিডব্যাক নিতে চাও গল্পের। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। স্যার আমার গল্পে ভয়েস ওভার দিয়ে মানে অনেকগুলা সিন, ধরেন যে একটা ভয়েস ওভারের মধ্যে এরকম সিন আছে যে প্রোটাগনিস্ট ঘর মুছছে, আবার প্রোটাগনিস্ট বই গোছাচ্ছে, তাহলে প্রতিটা সিনের জন্য আমি প্রতিবার ইন্টেরিয়র দিয়ে ফেড ইন ফেড আউট দিয়ে এই সিনগুলো দেখাবো। সেখানে ডায়ালগ নাই, শুধুমাত্র কাজ, হয়তোবা 1 সেকেন্ড 2 সেকেন্ডের এক একটা শর্ট। ওই যে তুমি যখন একটা স্ল্যাগ লাইন তৈরি করবা, জি স্যার। তখন সাব হেডিং হিসাবে কন্টিনিউয়াস অত নাম্বার, হ্যাঁ, আচ্ছা তাহলে ওইটা স্ল্যাগ লাইনের সাব হেডার, তার মানে বুঝেই যাবে নতুন করে আর ইন্টেরিয়র এক্সটেরিয়র টাইম এইগুলা লেখা লাগে। আচ্ছা বাম পাশে ওই মেজারমেন্ট করে স্ল্যাগ লাইনের ওই মার্জিন বরাবরই যখন ওই লেখা আসবে তখন কন্টিনিউ আপ এত নাম্বার, ওই সিন নাম্বার। আর তোমরা এই স্ক্রিপ্টটাকে মোটামুটি মনে করো এটা কিন্তু তোমার সারা জীবনের আরেকটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি তোমাদের এই ক্লাস থেকে 3টা প্রোডাক্ট তুমি তৈরি করছো, হ্যাঁ, যেটা আমার মনে হয় যে এটা তুমি 1000 মাস্টার হও পরবর্তীতে, কিন্তু এইটা এরকমই থেকে যাবে, এটাকে তুমি মডিফাইও করতে পারবে না আর মডিফাই করতে যাবাও না। তো আমার মতো এই যে আজকে মানে সেই আমার আজকে হলো প্রায় 19 বছর পরে আমার ওই স্ক্রিপ্ট, হ্যাঁ, নাকি 20 বছর পরে আমি ওইটা তোমাদের আজকে পড়াইতে পারতেছি। আই এম সো লাকি, যে আমি গ্রেটফুল যে আমি নিজের উপরে, যে আমি জানতাম না কি হবে, আমি বুঝতাম না কি করব। আমি তখন যখন 98-এ আমি যখন বিদেশে ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়তে যাই, বাংলাদেশে কোনো প্রসপেক্ট ছিল না, একমাত্র বিটিভি ছিল, তাও বিটিভিতে এই জাতীয় কোনো, আর তখন ফিল্মের মার্কেট অত খারাপ ছিল না, হ্যাঁ, কিন্তু ওভারঅল তো সেই সময় যখন আমি এই জিনিস পড়তে গেছি, হ্যাঁ, টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে ইনকাম করে করে পড়তাম, তো আমার কাছে আমি কখনোই মনে করি নাই যে আমার এই স্ক্রিপ্ট একদিন কাজে লাগবে।
কারণ ওটা তো আমি শুটও করি নাই, ওটা আমি ফিল্মিংও করি নাই। হ্যাঁ, এই যে এত বছর পরে আমি সেটা আমার আমি আমার সারা জীবনের অ্যাসাইনমেন্ট সবকিছু আমি রেখে দিই। আমার আমার হিউজ লট অ্যাসাইনমেন্টস আছে বা প্রজেক্ট আছে বা আমার থিসিস বা কি ডিজার্টেশন গুলো আমি কোনোদিন ফেলতাম না। আমার লাইফের ফার্স্ট কম্পিউটার যেটা কিনা অ্যাপেল এর G4 কিউব, আমি ফেলি নাই। আমার সেকেন্ড ল্যাপটপ, থার্ড ল্যাপটপ, আমার সব আমার কাছে আছে। তো আমি কিছু কিছু জিনিস আমি রাখতে পারি নাই। আমার যেমন ওই তখন ফ্লপি ডিস্ক ছিল, তখন তোমাদের এত হার্ড ড্রাইভ, এত টেরাবাইট, এত মানে পেন ড্রাইভ এটা ছিল না। তখন একটা ফ্লপি ডিস্ক বলতো আর কি, পাতলা একটা এরকম সাইজের। হ্যাঁ, তারপরে ওটার আপগ্রেড ভার্সন আসলো জিপ ডিস্ক। হ্যাঁ, তারপরে জিপ ডিস্ক থেকে আসলো সিডি ড্রাইভ, সিডি ড্রাইভ থেকে আসলো ডিভিডি ড্রাইভ, তারপরে আসলো পেন ড্রাইভ, পেন ড্রাইভ মানে এক্সটার্নাল ড্রাইভ, পেন ড্রাইভের আগে আসছে এক্সটার্নাল ড্রাইভ। সেটা আমি তোমাদের দেখাবো। আমার ফার্স্ট এক্সটার্নাল ড্রাইভ মানে এত বড়, এত মোটা, সেটার ওজন হবে প্রায় 1.5 কেজি। তো আমি আমার লাইফের যত মানে বিভিন্ন রকম কন্টেন্টের সমাগম ঘটেছে আমি কোনোদিন ফেলি নাই, আমার কাছে সবই আছে। কিন্তু আমার কাছে আমি মোট 4টা আমার ওরকম বিশাল বিশাল পেন মানে এক্সটার্নাল হার্ড ড্রাইভ আনছি। এত বছর পরে আমি গত বছর আমি যখন রান করতে গেছি আমার একটা হার্ড ড্রাইভও ওপেন হয়নি, ওটা মানে ক্র্যাশ করছে। আবার কান্ট্রি কোড থাকে এটা জানতাম না। আমি টেকনিক্যাল সাপোর্টের জন্য বাইরের মানুষের কাছে দিছি, ওরা ক্র্যাশ করে ফেলছে। তো আমার অনেক কাজ, অনেক মানে যে আমি তো আরো এই যে আমি তোমার দেখাইলাম যে আমার স্ক্রিপ্টের হার্ড কপি আছে কিন্তু সফট কপি নাই। আমার সমস্ত আমার অ্যানিমেশন আছে, আমার ফিল্মের প্রজেক্ট আছে, আমার কোনো কপি আমার ডিজিটাল ভার্সন গুলো নাই। কারণ ওই 3টা হার্ড ড্রাইভ তারা ক্র্যাশ করে দিচ্ছে, একটা ব্যর্থ হয়ে আর একটা ট্রাই করছে। তো ওই সময় এখন এতদিন পরে এইসব মানে ডিজিটাল মানে এলিমেন্টস বা ডিজিটাল প্রোডাক্ট গুলো যে আরেকটা দেশে সেটা কাজ করবে না। আবার আমি নিজে যখন খুলতে গেছি আসলে তখন বলে যে নট রিডেবল। এইভাবে আমার অনেক মূল্যবান সম্পদ আমি হারাই ফেলছি। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস ডিজিটালাইজ হয়েছিল বলে আছে যেগুলো অনলাইনে। হ্যাঁ, কিন্তু অনেক কিছু অনলাইনে, যেমন স্ক্রিপ্টটা দিতে পারি নাই, স্ক্রিপ্টের পরে যে প্রোডাকশন করেছিলাম সেটা দিতে পারি নাই, বিভিন্ন রোল। তো এই জন্য আমি বলছি যে তোমাদের এই কাজগুলো সংরক্ষণ করা অটোমেটিক এখন গুগল ড্রাইভ হোক বা বিভিন্ন রকম স্কাই বা ক্লাউড ভার্সন আছে, তুমি সেভ রাখতে পারো, নিজের কাছেও রাখতে পারো। প্রতিটা নিয়ত তুমি ক্লাউডে মানে যে কোনো কোম্পানির ক্লাউড ভার্সনে তুমি সেভ রাখবা। ফ্রি ভার্সন আছে, গুগল ড্রাইভের ভার্সন আছে। হ্যাঁ, তোমরা ওখানে সেভ রাখবা, কোনোদিন হারাবে না। কিন্তু আমার অনেক কিছু হারাই গেছে, এই জন্যই বলছি এইসব কাজ তোমরা নেগলেক্ট করবো না। এটা কবে কখন তোমার কাজে লেগে যাবে নো ওয়ান নোজ। সো একটু টেকনিক্যালি পরিশ্রম করে এটাকে তৈরি করো, আশা করি এটা অনেক কাজে দিবে জীবনে। হ্যাঁ, আমার যেমন এখন কিছুটা হলেও দেয়। আমি অন্তত গত সেমিস্টারে হার্ড কপি নিয়ে ক্লাসে দেখাইতাম, ওরা পেজ বাই পেজ উল্টাই উল্টাই দেখতো। হ্যাঁ, তারপরে ওটাকে আমি বাংলায়, ওরা বললো স্যার এটা একটু ট্রান্সলেশন করে দিলে, একটু প্রজেক্ট প্রপোজালটা ট্রান্সলেশন করে দিলাম, ওরা খুব উপকৃত হইলো। হ্যাঁ, তো আমি তোমাদের একটা প্রজেক্ট দেখাই, ঋতুর প্রজেক্টটা। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো, তোমাদের অনেকের আমি
লগ লাইনটা বা এক লাইন সিনপসিসটা আমি হ্যাপি না। হ্যাঁ, তোমরা আরো সুন্দর করে লেখার চেষ্টা করো। হ্যাঁ, আরো মানে নিজেকে রিসার্চ করো, শব্দগুলো চয়নগুলো চেঞ্জ করো, একটা শব্দ অনেক মিনিং আসে সেরকম শব্দ ব্যবহার করো। হ্যাঁ, এখানে এক লাইনে, এখানে কিন্তু দুইটা লাইন না, তোমরা অনেকেই 2-3 লাইন মিলায় একটা লাইন লিখেছো। আসলে মূল কনসেপ্ট হচ্ছে একটা লাইন হবে, এখানে একটা কমা আছে, তার মানে এই লাইনটাকে অতটা ব্রেক হয়নি, এই দাড়িতে একটা টোটাল লাইনকে মিন করেছে। হ্যাঁ, এই যে এখানে সিন নাম্বার 1, হ্যাঁ, সিন নাম্বার 2, সিন নাম্বার 3, তোমাদেরকে এইভাবে, হ্যাঁ, মোটামুটি আমি চাইতেছি যে ও যেভাবে নামগুলো দিছে তোমরা তো প্রয়োজনে আর একটু শর্ট করে করে নাম দাও। হ্যাঁ, প্রতিটা সিনের একটা হেডিং তৈরি করো, তাহলে কিন্তু আরো সহজ হবে। তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানাই, আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকো। নেক্সট উইকের মধ্যে তোমার এই যে স্ক্রিপ্ট দিলাম স্যার। ড্রাফট তোমরা তৈরি করবা। স্যার, আপনি আমার মেইলের মধ্যে লিখেছিলেন যে 3F স্ট্রাকচারের যে ইয়াটা সেটাও আর্ট করে দিতে হবে, সেটা কি স্যার প্রজেক্ট প্রপোজালের মধ্যেই দিব? ওই আমি হ্যাঁ, আচ্ছা এটা স্যার। দিবা। আমি গত সেমিস্টারে যখন কয়েকটা ছেলে মেয়ে এইভাবে একে বুঝাই দিছিল, আমি তাদের নাম্বার বেশি দিতে বাধ্য হয়েছিলাম। মানে ওই পার্টিকুলার অংশে। হ্যাঁ, কারণ আমার স্যাটিসফ্যাকশন অনেক বাড়াই দিছিল তারা। হ্যাঁ, যে আসলে এটা করলে ভালো। হ্যাঁ, তো আমি তোমাদের একটা হাতে লেখা ভার্সন, মানে হাতে আঁকা ভার্সন দিয়েছি। তোমরা তোমাদের প্রজেক্টে তোমরা ড্রয়িং করতে পারো অথবা কপি কাট, মানে ছবি তুলে ওখানে পেস্ট করতে পারো। তোমরা খাতায় আগে ড্রয়িং করে, জি স্যার। হ্যাঁ, তারপরে কোথায় প্লট পয়েন্টে কত নাম্বার সিন যাবে, হ্যাঁ, মিড পয়েন্টে বা প্লট পয়েন্ট 2 বা ক্লাইম্যাক্স, অথবা তোমার শুরুটা বা বিগিনিং কিরকম হবে, কত নাম্বার যাবে, ওর ভিতরে অনেকগুলো ওই লাইনে দাগ দিবা। আমি ওইটা একটু বের করে একটু দেখাই, তাহলে তোমাদের জন্য আর একটু সুবিধা হবে। স্যার, তাহলে খাতার মধ্যে আর্ট করেই সেটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কপি পেস্ট করে। পরে ছবি তুলে ওই ওখানে পেস্ট, ইমেজ হিসাবে পেস্ট করে দিলাম প্রজেক্টের সাথে। আমি ওটা বের করব, গুগল ড্রাইভে দিয়েছিলাম না? জি স্যার। এখানেই তো আছে। এই যে আমি তোমাদের এটা বুঝাইতে চাচ্ছি যে এখানে 1, 2, 3, 4, 5, 6 এরকম তোমার প্রয়োজন মতো তুমি ইচ্ছা মতো এখানে কমাইতে পারো, বাড়াইতে পারো। হ্যাঁ, তোমার যদি আরো অনেক বেশি সিন থাকে, তুমি তো সিনের নাম্বারিং উপরে করছো। হ্যাঁ, তুমি নিজে হাতে এঁকে, হ্যাঁ, তুমি এখানে সিরিয়ালে 1, 2, 3 তুমি দিবা না। হ্যাঁ, মানে এটা ফলো করবা না, তুমি এই দাগ গুলো দিবা, এই যে এই দাগ বা পয়েন্ট দিবা। হ্যাঁ, দিয়ে ওখান থেকে এরকম টান দিয়ে দিয়ে তুমি নাম্বারিং করলা, বা পয়েন্টের উপরে তুমি এখানে হয়তো 3 নাম্বার গেল, বা এখানে 1 নাম্বার গেল, এখানে 2 নাম্বার গেল। এটা ভেরি করতে পারে। হ্যাঁ, যদি তুমি ওইভাবে ফাইন্ড আউট করো। হ্যাঁ, আবার তুমি ক্রোনোলজি, তোমার গল্পে হয়তো একই রকম ঘটনা, মানে যে ডেপথ অফ, মানে টেনশন, হ্যাঁ, একই রকম অনেক সিকোয়েন্সের
বা সেগমেন্টের টেনশন প্রায় একই রকম, গ্র্যাভিটি অফ ডেপথ, হ্যাঁ, বা গ্র্যাভিটি অফ টেনশন। তুমি বুঝতেছো না যে আসলে এটা প্লট পয়েন্ট 1 এ দিব নাকি তারপরে পরবর্তীতে দিব নাকি মিড পয়েন্টে দিব। এই কমপ্লেক্স গুলো দেখা যাচ্ছে তোমাকে আরেকটু রিসার্চ করে তুমি তখন ক্রোনোলজিক্যাল ওয়েতে দেখবা যে এইটার পরে এটা দিলে হয়তো পারফেক্ট হবে। হ্যাঁ, তখন তুমি গল্পটাকে তুমি একেবারে শুরু থেকে 1, 2, 3 নাম্বার করে সিন ব্রেকডাউন করতে পারো, অথবা তুমি তোমার বেস্ট পজিশন 1, 2, 3 এইভাবে করে হাই পয়েন্ট গুলোকে আলাদা করতে পারো, তুমি ইনসাইট ইনসিডেন্ট গুলো আলাদা করতে পারো, তারপর 1, 2 নাম দিয়ে আলাদা করতে পারো, 1, 2 এ কি কি থাকবে, 1, 3 টা আলাদা ভাগ করতে পারো। সমস্যা হচ্ছে যে তুমি কিভাবে ফাইন্ড আউট করছো, সিনটাকে কিভাবে ফাইন্ডিং করছো এবং পারফেক্টলি সাজাচ্ছো। আরেকটা জিনিস আমি মনে করে দিই, তুমি কিন্তু সিনটাকে যখন কল্পনা করবা তার কিন্তু একটা টাইম ফ্রেম তোমাকে অ্যাজিউম করতে হবে। তুমি চিন্তা করবা এটা কয় সেকেন্ড হতে পারে। তুমি ফিল্ম দেখবা, তুমি শর্ট ফিল্ম দেখবা বা নাটক দেখবা, তুমি ডায়লগ নিবা, ডায়লগটা লিখবা, লিখে তুমি দেখলা যে এই সিনটা এই ডায়লগ থেকে এই ডায়লগ এতটুকু আসতে আমার কয় সেকেন্ড নিল ওরা। হ্যাঁ, তুমি তোমার ডায়লগের সাথে বা সিনের সাথে ওইভাবে রিসার্চ করবে, ওইভাবে মিনিমাইজ করে দেখবা যে আসলে টোটাল তোমার সিনের কয় সেকেন্ড, এক একটা সিন কয় সেকেন্ড তোমার হোল্ড করে। এভাবে তুমি টাইমটাকে ভাঙবা। দেখা যাচ্ছে প্রথম অ্যাক্টে তুমি কয় মিনিট নিছো, এখানে 4 মিনিটের একটা অ্যাক্ট 1, 4 মিনিটে একটা সিনই যদি তোমার 2 মিনিট হয়ে যায় তাহলে কিন্তু তুমি কম্পোজ করতে ব্যর্থ হয়ে যাবে। মানে তুমি যখন টোটাল ফিল্মটা শুট করে ফেলবা তখন দেখা যাচ্ছে কি কোনো জায়গায় দর্শক বোরিং ফিল করে সিনটা মুভিটাই আর দেখলো না। এই প্রবলেম গুলো হয় বিভিন্ন শো বা বিভিন্ন ফিল্ম আমরা দেখতে গেলে। যেমন আমি কালকে যে গল্পটা নতুন তোমাদের থেকে আসছে, আমি কোনোভাবেই কন্টিনিউ করতে পারছিলাম না। হ্যাঁ, টোটাল একটা প্যারাগ্রাফে 3 পাতায় এক গল্প কি কোনোদিন এক প্যারাগ্রাফে শেষ হয় 3 পাতা? তো আমি প্রথম পাতার অর্ধেকের পরে আর পারতেছিলাম না, মানে আমি ব্রেনটা অন্য জায়গায় চলে যাচ্ছিল, অন্য জায়গায়। তো কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারছিলাম। কারণ কি, তার বর্ণনা, তার বিষয়গুলো এরকম যে ওটা আর পড়তে ইচ্ছা করছে না। তার মানে কি ওই টাইম কনজিউমটা, টাইম ফ্রেমিংটা তার ঠিক নাই। কোথায় কোনটার কতটুকু বর্ণনা দিতে হবে, কোনটা দিলে অ্যাট্রাকশন বাড়বে, হ্যাঁ, কোনটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে সেটাকে কি করে শর্টার করতে হবে, বা কোনটা খুব গুরুত্ব পাচ্ছে কিন্তু বেশি অল্প লেখা সেটাকে কি করে ইলাবোরেট করতে হবে, সেই টাইম ফ্রেমটা তোমাকে সাহায্য করবে 3 অ্যাক্ট স্ট্রাকচার। তো থ্যাংক ইউ। একটা বেজে গেছে তোমাদের টাইম ফ্রেম অনুযায়ী, আজকে আর অতিরিক্ত কোনো টাইম নিচ্ছি না। ভালো থেকো, প্রয়োজন হলে বেশি করে ফোন করো, আবার ফিডব্যাক বা কোনো কিছু নিতে দেরি হলে আমাকে একটু নক করো যে স্যার আমার তো দেরি হয়ে যাচ্ছে। যারা গল্পগুলো এখনো করো নাই, আমি বারবার বলেছি যে এটা এমনই একটা বিষয় তুমি ইচ্ছা করে দেরি করতে পারবে না, কারণ ধাপে ধাপে আমাকে আগাতে হয়। আমি এখন যে স্টেজে চলছি, এখন যদি কেউ এখনো গল্প কমপ্লিট না করে তার জন্য খুব কঠিন, তার উপরে সেটা আমার জন্য আরো কঠিন। তাকে এই ট্রাকে ফেরত আনা খুবই কঠিন কাজ। হ্যাঁ, তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি অতি দ্রুত গল্প শেষ করে প্রজেক্ট প্রপোজালটা কমপ্লিট করে ফেলো। আর যারা করে ফেলছো তারা প্লিজ প্রজেক্ট প্রপোজালটিকে আরো ডেভেলপ করে ফেলো 2 দিনের মধ্যে, এবং নেক্সট উইকে মধ্যে আমি তোমাদের ওই ফার্স্ট ড্রাফট দেখতে চাই স্ক্রিপ্টের। অন্তত সাজাই ফেলো, তারপরে আরো ক্লাস আছে বা আরো মানে কাজ আছে। আমি চাইবো যে অ্যাস্থেটিক্যালি বা লিটারালি তোমরা কিভাবে আরো ডেভেলপ করবা তোমার গল্পটাকে, হ্যাঁ, সাহিত্যটাকে কিভাবে আরো এক্সটেন্ড করা যায়। যদিও এই স্বল্প পরিসরে সম্ভব না। হ্যাঁ, তোমরা কোনোদিন যদি এটার অ্যাডভান্স কোর্স পাও তাহলে সেগুলো আমি শেখাবো। তো আমি বলতে পারি না অথরিটির কাছে যে এটার আসলে আরো অনেক কিছু শেখার আছে। আর তুমি কি করে ডাইরেকশন দিবা, মানে স্ক্রিপ্টের মধ্যে তোমার ডাইরেকশনাল
কনসেপ্টটা কি করে ইমপ্লিমেন্ট হবে, তারপরে তুমি অ্যাড মেকিং কিভাবে করবে, অ্যাড মেকের স্ক্রিপ্ট কি হবে, তুমি নিউজের স্টোরি স্ক্রিপ্ট কিভাবে হবে, বা রেডিওর তোমার স্ক্রিপ্ট কি করে হয়, সেগুলো আমি চাইতেছিলাম যে এগুলো তোমাদের কম বেশি শেখাবো। হ্যাঁ, তো আমার মনে হয় অত সময় পাবো না, যদি কখনো এক্সট্রা ক্লাস নেওয়ার সময় থাকে আমি তোমাদেরকে হেল্প করবো। আশা করি সবাই ভালো থাকবা, শুভেচ্ছা। আমি তাহলে ক্লাসটা রাখতে পারি নাকি? জি স্যার। ভালো থাকবা, গুড বাই।